হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অল ইন WBPSC বালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লার্কশিপ রিলেটেড অর্থাৎ মেন্সকে টার্গেট করে আমি কিছু তোমাদের ভিডিও প্রোভাইড করব। তো আজকে আমি যেটা তোমাদের প্রোভাইড করছি সেটা হচ্ছে ট্রান্সলেশনের উপর। তো তোমরা জানো যে 50টা বরাদ্দ নাম্বার থাকে ইংলিশ এই পার্টিকুলার সাবজেক্টের জন্য। তো সেখানে তোমাদের লিখতে হয় প্রেসি, ট্রান্সলেশন এবং রিপোর্টও। তো আমি আজকে ট্রান্সলেশন করাচ্ছি। ট্রান্সলেশনের পার্ট 1 আমার চেষ্টা থাকবে যে ট্রান্সলেশন দুটো পার্টে একটু তোমাদের করিয়ে দেওয়া এবং তার সাথে সাথে প্রেসি এবং তার সাথে সাথে আমি রিপোর্টও দেওয়ার চেষ্টা করব। তো চলে আসো, এই যে ক্লার্কশিপ মেইনস এর মধ্যে আমি আজকে যেটা খুঁজে নিয়েছি তোমাদের টপিক, দ্যাট ইজ ট্রান্সলেশন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এখানে স্টুডেন্টদের অনেক প্রবলেম থেকে থাকে যে কিভাবে আমরা এটাকে ট্রান্সলেট করব, বা এখানে কিন্তু গ্রামার এবং ভোকাবুলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো ট্রান্সলেশন করার জন্য তোমরা তো এর আগে গ্রামারের পরীক্ষা তোমরা প্রিলিমিনারি এক্সামিনেশনে দিয়ে দিয়েছো, সেখানে খুব ভালোভাবে তোমাদের গ্রামার এবং ভোকাবুলারি পড়ানো হয়েছিল। তো তার ইমপ্লিমেন্টেশন তুমি কিন্তু এখানে বুঝতে পারবে, অর্থাৎ তোমার ডেসক্রিপটিভ পেপারে তুমি বুঝতে পারবে, যেখানে তোমাদের টেন্স খুব ভালোভাবে পড়ানো হয়েছিল, খুব ভালোভাবে পার্টস অফ স্পিচের মেম্বার গুলোকে দেখানো হয়েছিল। তো সেগুলো কিন্তু এবার ইমপ্লিমেন্টেশনের পালা চলে এসেছে। তো এবার যেটা বলতে চাইবো যে ট্রান্সলেশন করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনে আমাকে কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থেকে, অর্থাৎ বাংলা থেকে, ঠিক আছে, বেঙ্গলি থেকে আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। এবার বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করার সময় বুঝতে হবে যে দুটো ভাষা কিন্তু টোটালি ডিফারেন্ট। দুটো ভাষা কেন ডিফারেন্ট বলছি, কারণ দেখো, আমি যদি বেঙ্গলি স্ট্রাকচার দেখি, সেখানে যে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার পাবো, সেরকমই আলাদা সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু আমরা ইংলিশে পাবো। এবং আজকে আমি পার্টস অফ স্পিচের যে মেম্বারকে নিয়ে আজকে আলোচনা করব, দ্যাট ইজ নাউন। এবং সেই নাউন যখন আমরা ইংলিশে বাংলা থেকে ট্রান্সলেশন করব, তখন তোমরা বুঝতে পারবে যে এক একটা নাউন অনুযায়ী কিভাবে ট্রান্সলেশন করার সময় আমাদের আর্টিকেলের গন্ডগোল হয়ে থাকে। অর্থাৎ দেখবে বাংলা ল্যাঙ্গুয়েজে খুব একটা আর্টিকেল ম্যাটার করে না, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাকে এ বা দি যে আর্টিকেল আছে, বা এ বা অ্যান্ড যেটা ইনডেফিনিট আর্টিকেল বলছি, বা দি বা দাকে যেটা আমরা ডেফিনিট আর্টিকেল বলছি, তো সেটার মধ্যে কিন্তু তোমাকে পার্থক্য করে ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, ইংলিশে যখন তুমি ট্রান্সলেট করছো তখন এটা লিখতে হবে। তো অনেক স্টুডেন্টেরই মনে হয় যে ঠিক আছে, বাংলা থেকে যখন ইংলিশ করছি, আমি কি করছি, আর্টিকেলকে মিস করে ফেলছি। তো আর্টিকেল যদি মিস করে ফেলো, তাহলে সেখানে কিন্তু তোমাদের নাম্বার ডিডাকশনের একটা সম্ভাবনা থাকে এবং ট্রান্সলেশনে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম পার্টস অফ স্পিচের যে মেম্বার গুলো আছে, সেগুলোকে ভাগ করে করে আমি মোটামুটি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী সেশন আমি চেষ্টা করব তোমাদের রাখার ভার্ব এবং টেন্সের ওপর, যেটা করতে গেলে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে সেগুলো যেন তোমাদের দেখানো হয়ে থাকে, বা দেখানো যায়, সেটা আমি মানে হেল্প করব। আর আজকে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো এর সাথে সাথে, যে এই যে পার্টস অফ স্পিচ, হ্যাঁ, এই যে পার্টস অফ স্পিচকে ইন্টারচেঞ্জ করা। কারণ এই জিনিসটা যদি তোমার মধ্যে বিল্ড হয়ে যায়, বা এই জিনিসটা যদি তুমি করতে পারো, একটু প্র্যাকটিস করতে পারো, আমি কিছু সেন্টেন্স এখানে লিখে দেখিয়ে দেবো। তো সেরকম যদি তোমাদের মধ্যে প্র্যাকটিস থাকে, তাহলে তুমিও কি করতে পারবে, একটা লেখাকে না বিভিন্ন রকম স্টাইলে লিখতে পারবে। যেমন আজকে আমি এক্সাম্পলের থ্রুতে তোমাদের যে ট্রান্সলেশনটা করিয়ে দেখাবো, আজকে যে এক্সাম্পলের থ্রুতে তোমাদের যে ট্রান্সলেশনটা আমি করে দেখাবো, সেটা তোমরা যে বুকটা বা যে বইটা হচ্ছে প্রেফার করো, বাজার চলতে একটা বই আছে খুব ফেমাস, যেখান থেকে তোমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করো, তো সেখান থেকে আমি একটা টপিক নিয়েছি। আজকে আমি সেখান থেকে একটা টপিক নিয়েছি, এবং পরবর্তী ক্লাসে হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ারের টপিক, সেটা একটা WBCS এরও রাখবো, দেখাবো তোমাদের যে কেমন এসে থাকে। বা তুমি এই স্টেট লেভেল এক্সামিনেশন যেগুলোতে হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ পেপার থাকে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা ডেসক্রিপটিভ পেপার, সেটা WBCS হোক, মিসলেনিয়াস হোক, ঠিক আছে, বা তোমাদের হচ্ছে ক্লার্কশিপ হোক, প্রত্যেকটার যে ডেসক্রিপটিভ পেপারে আমাদের যে লেখাপত্রগুলো আসে, যেমন ট্রান্সলেশন আসে, তো প্রত্যেকটা টপিকের বা প্রিভিয়াস ইয়ারটা করার চেষ্টা করো, তাহলে তোমাদের একটু মানে লেখার প্যাটার্ন বা কিরকম ট্রান্সলেশন আসতে পারে, আর বা এর থেকে আরো ইমপ্রুভ হলে আমাদের কোয়েশ্চেন পেপার, তোমরা বুঝতেই পারছো ক্লার্কশিপের যে প্রশ্নপত্র তোমরা দেখেছো প্রিলিমিনারি এক্সামিনেশনে, তো সেখানে যেমন দেখেছো যে কতটা
চেঞ্জ এসছে, তো সেরকম যদি মেন্স এর পেপারও যদি একটু WBCS এর স্ট্যান্ডার্ডে ট্রান্সলেশন দিয়ে দেয়, তাহলে যাতে তোমরা ওটাকে করে ফেলতে পারো, ঠিক আছে? তো সেটা তোমাকে হেল্প করে দেবে। এবার এই যে ট্রান্সলেশন আমি যখন করাবো তোমাদের 2-3টে সেন্টেন্স আমি কি করব, যে আর কত রকম ভাবে লেখা যায়, এটাকে ইমপ্লিমেন্টেশনের কি কি রকম ভাবে করা যায়, আর কি কি নতুন ধরো ওয়ার্ড যুক্ত করে এটাকে আরো অন্যভাবে লেখা যায়, তো সেরকম আমি দেখিয়ে দেওয়া আছে ক্লাসে, চেষ্টা করব। আর এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে একটু দেখবে যে দেখো কোনো সেন্টেন্সে ধরো আমি কোনো পার্টিকুলার যে ওয়ার্ড আছে, ঠিক আছে, তো সেই পার্টিকুলার ওয়ার্ডকে যদি আমি ইউজ করে থাকি কোনো সেন্টেন্সে, ধরো অ্যাডভার্ব হিসাবে, ঠিক আছে, তো সেটাকে যদি আমি অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে চাই, তাহলে আমি কিভাবে করব, ঠিক আছে? বা ধরো আমি কোনো অ্যাডভার্বকে আমি ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করতে চাইছি, তাহলে আমি সেটা কিভাবে করব? তো এই জিনিসগুলো যেন তোমাদের মাথায় থাকে। এবার ওপরে যে আমি এই যে পার্টস অফ স্পিচের মধ্যে যে নাউনকে দিয়ে তোমাদের নাউনের আজকে ভ্যারিয়েশন দিয়ে বুঝিয়ে দেবো যে প্রত্যেকের সাথে আর্টিকেলের কি সম্পর্ক, এবং ট্রান্সলেশন করার সময় আমাকে আর্টিকেল লিখতেই হবে। এবার সেটা একটা হিন্ট তোমাদের প্রোভাইড করবো যে জেনারেলি বাংলাতে কি কি মানে থাকলে, এলিমেন্টস থাকলে সেটা সেটা আমাকে ডিনোট করে দিচ্ছে এই পার্টিকুলার আমাকে আর্টিকেল প্লেস করতে হবে। তো সেগুলো একটু কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে প্রথমে আমি দেখিয়ে দেবো, তারপরে বাবা আমরা এক্সাম্পলে যাব, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমাদের মোটিভ প্রথমেই একটা দেখে ট্রান্সলেশন করে নেওয়া নয়, প্রথমে দেখবে যে কয়েকটা সেন্টেন্স নিয়ে আমি সেটাকে ট্রান্সলেট করতে পারছি কিনা, এটা হচ্ছে আমার প্রথম কি হবে না, প্রথম ধাপ হবে। তো আমি জেনারেলি এখানে ওই লাইন লাইন করে যে থাকে এক্সাম্পল সেটা আমি নিইনি, আমি এখানে একটা প্যাসেজে নিয়েছি। আমি যেটা বললাম তোমাদের যে একটা ফেমাস বই আছে যেটা তোমরা প্রায় সময় দেখে থাকো, বা তোমাদের আরজি এসে থাকে ক্লাসে যে ওই পার্টিকুলার বই থেকে ম্যাম ট্রান্সলেশন করান, তো সেই ফেমাস বই থেকেই তোমাদের ট্রান্সলেশনটা আমি করিয়েছি। যারা বোঝার তারা বুঝে গেছো হয়তো, আমি এখানে নাম মেনশন করবো না এই পার্টিকুলার বইয়ে। তো যাই হোক, এই পরের দিনের যে পার্ট থাকবে সেটাতে মনে রেখো যে সেখানে আমি প্রিভিয়াস ইয়ার থেকেও এক্সাম্পল তোমাদের দেখাবার চেষ্টা করব। তো প্রথমে চলে আসো, এই যে নাউন আমি তোমাদের বললাম, আশা করছি এটা তোমাদের কাছে ভিজিবল, বা তোমরা এটা বুঝতে পারছো যে কি লেখা আছে। যদি না বুঝতে পারো আমি নিজে পড়েও দিচ্ছি, বা যখন তোমরা পিডিএফ হিসাবে পেয়ে যাবে এটা, তখনও তোমরা এটা আইডিয়া করতে পারবে। তো যাই হোক, তো প্রথমে দেখো কি লেখা আছে, যে এই যে কমন নাউন, হ্যাঁ আমরা জানি কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রত্যেকটা আলাদা করে দেখিয়েছে। এদের সাথে আমরা যে আর্টিকেলের সম্পর্ক জানি, হ্যাঁ সেটা কিন্তু আমাদের ট্রান্সলেশনের সময় কিন্তু মনে রাখতে হবে, এবং তার অ্যাকর্ডিংলি কিন্তু আমাদের লিখতে হবে। তো সেই জিনিসটা তোমাদের মাথায় থাকে। তো সেই কারণে আমি 2-3টে করে সেন্টেন্স প্রত্যেকটা যে নাউন আছে সেখানকার উদাহরণ দিয়ে লিখে দিয়েছি, এবং শেষে একটি নোটও অ্যাড করে দিয়েছি, যাতে তোমরা ওটা ট্রান্সলেশন করার সময় তোমাদের মাথায় থেকে যায়, ঠিক আছে? তো প্রথমে দেখো আমার একটা সেন্টেন্স আছে, আমার বাড়ির সামনে একটা ডাকঘর আছে। আমার বাড়ির সামনে একটা ডাকঘর আছে, তাহলে এটা আমি লিখবো কি করে? না, এখানে আমি একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইউজ করতে পারি, যে দেয়ার, দেয়ার দিয়ে আমি শুরু করব, ঠিক আছে? দেয়ার ইজ, ঠিক আছে? এবার দেখো একটা ডাকঘর আছে, তাহলে এখানে দেখো আমরা এ প্লেস করছি। এবার আমরা জানি কমন নাউন হচ্ছে এমন একটি নাউন যার সাথে হচ্ছে আমরা মোটামুটি কি করতে পারবো, আমরা হচ্ছে কি অ্যাড করতে পারবো, আমরা হচ্ছে আর্টিকেল অ্যাড করতে পারবো। সো দেয়ার ইজ আ, আমি কি লিখতে পারি, দেয়ার ইজ আ পোস্ট অফিস। ডাকঘরকে তোমরা জানো যে পোস্ট অফিস বলা হয়, তো লিখে দাও দেয়ার ইজ আ পোস্ট অফিস। আমি সাইডে দাঁড়াবো যাতে করে মাঝে মাঝে তোমরা দেখে নিতে পারো, একেবারেই লিখবো না, তাহলে বোর্ডটা গার্ড হয়ে যাবে। তো দেয়ার ইজ এ পোস্ট অফিস, তারপরে দেখো আমার বাড়ির সামনে, সো ইন ফ্রন্ট অফ মাই হাউস, ঠিক আছে? এবার নেক্সট দেখো, শুধু সেন্টেন্স গুলো একটু চেষ্টা করো বোঝার, যে কোথায় আমি আর্টিকেল, কোন বাংলার কোন ওয়ার্ডের জন্য আমার ইংলিশে আর্টিকেলটা আসছে, সেটা একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। তারপরে নিচের আমি অবশ্যই বক্সটা একবার বলে দেবো যে কি লেখা আছে। নেক্সট দেখো কি আছে, বইটি টেবিলের ওপর আছে। ভালো করে দেখো কি লেখা আছে, বইটি টেবিলের ওপর আছে। তাহলে বইটি টেবিলের ওপর আছে, টি কথাটা লক্ষ্য করো, যে টি এসে গেল না, তখন আমি কি লিখছি দেখো, দ্য বুক। আমাকে ডেফিনেট করে বলতে হলো, বুঝতে পারছো? এটা টি কথাটা এসে গেল না, এটাতে বাংলার যে টি এই টার্মটা আমাকে ইংলিশের ডেফিনেটের সেন্স প্রোভাইড করে দিচ্ছে। তো সেই কারণে আমাকে দা বুক লিখতে হবে, দ্য বুক ইজ, আছে বলছে তার মানে আমাকে প্রেজেন্টেই লিখতে হবে, ইজ অন দ্য টেবিল,
ঠিক আছে। নেক্সট দেখো লোকটি কি বোকা, লোকটি, আবার দেখো টি এর একটা আমরা ভাব পাচ্ছি বা টি একটা শব্দ পাচ্ছি, তো যে কারণে আমরা আর্টিকেল এখানেও কিন্তু দি অথবা দা ইউজ করব। তাহলে কি বলবো, হোয়াট আ ফুল দ্য ম্যান ইজ। লোকটি কি বোকা, এক্সক্লেমেটরি সাইন আছে, তাহলে আমি লিখবো হোয়াট। তোমরা জানো যে হোয়াট বা হাউ দিয়েও কিন্তু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাতে পারি। সো হোয়াট আ ফুল যখন আমি লিখছি তখন আমার এক্সক্লেমেটরি সাইন আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তারপর লিখবো দ্য ম্যান ইজ। ওকে, নেক্সট দেখো কি আছে, দ্য ম্যান ইজ, ভালো করে দেখে নাও যে দা আর্টিকেল আমি এখানে প্লেস করলাম। নেক্সট দেখো কি আছে, সকল জীব অপেক্ষা মানুষ শ্রেষ্ঠ। এবার দেখো সব সময় যে কমন নাউন বাবা আমরা যখন ইউজ করছি এখানে, বাংলাও যেমন মানুষ বলে ফেললাম, তো সেখানে কমন নাউন যে সব সময় আর্টিকেল দেবে তা কিন্তু নয়। আমরা দেখবো জেনারেলি যখন মানুষকে না আমরা কি হিসাবে একটা সমষ্টি হিসাবে ইউজ করে দিচ্ছি, মানে একটা জাতিকে ডিনোট করে দিচ্ছি, মানে মানুষ মানে এখানে ছেলে মেয়ে শিশু, হ্যাঁ মানে বয়স্ক মানুষ, সমস্ত সমস্ত মানুষকে ডিনোট করে দিচ্ছে, বুঝতে পারছো? তো সেখানে যেহেতু একটা জাতিকে ডিনোট করে দিচ্ছে, তো এখানে কিন্তু দা ম্যান লিখে ফেললে ভুল হবে। তো ম্যান ইজ সুপিরিয়র। হুম, সুপিরিয়র, এ দেখো ম্যান হচ্ছে সুপিরিয়র বলছে, সবার থেকে শ্রেষ্ঠ, ম্যান ইজ সুপিরিয়র টু অল আদার ক্রিয়েচার। হুম, এক সেকেন্ড ভালো করে লিখে দিই, ম্যান ইজ সুপিরিয়র, এবার দেখো বলেছে সমস্ত জীব অপেক্ষা, তো জীবে এখানে আমরা ক্রিয়েচার কথাটা ইউজ করতে পারি, তাহলে কি ম্যান ইজ সুপিরিয়র টু অল আদার ক্রিয়েচার্স, টু অল, অন্য জীব অপেক্ষা অল আদার ক্রিয়েচার্স, ক্রিয়েচার্স, ঠিক আছে, টু অল আদার ক্রিয়েচার্স। এবার ভালো করে দেখো যে এবার নোটটা ভালো করে দেখো যে বাংলায় যদি আমরা কি করছি, যদি এক বা একটি এরকম ইউজ করে দিই, যেমন এখানে দেখো একটা ইউজ করেছি বা একটি ইউজ করছি, কিংবা দেখো টি বা টা বা খানি এগুলো যখন ইউজ করে দিচ্ছি, যেমন এখানে টি 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 দেখো ইউজ করেছি, তো সেগুলো থাকলে আমরা আর্টিকেল এ অ্যান এবং দা ব্যবহার করছি। এবার বুঝতে হবে যে কখন আমরা ডেফিনেটের সেন্স দিচ্ছি, মানে বইটি লোকটি যখন বলে দিচ্ছি না তখন সেটা ডেফিনেট হয়ে যাচ্ছে, আর ডেফিনেটের সেন্সে তখন দা আর্টিকেল আমরা প্লেস করছি। এবার যখন আমরা কি করছি যে আমরা যখন কি ইউজ করছি, দেখো একটা কমন নাউন ইউজ করছি, হ্যাঁ, এবং সেটা যখন সমগ্র জাতিকে আমাকে ডিনোট করে দিচ্ছে, তো যখনই সমগ্র জাতিকে ডিনোট করে দিচ্ছে না তখন আমরা তার সাথে জেনারেলি আর্টিকেল বসাবো না, ঠিক আছে। কিন্তু যদি প্লুরাল কমন নাউন আমরা ইউজ করে দিই তখন কিন্তু দা আমরা বসাবো না, আবার সমগ্র মনুষ্য জাতিকে বোঝালে ম্যানের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে সমগ্র মনুষ্য জাতিকে আমরা ম্যান দিয়ে ডিনোট করছি বলেই কিন্তু আমরা কি করছি না, আর্টিকেল এখানে দাকে বসাচ্ছি না। তো একটা নোট আমি এখানে লিখে দিয়েছি যেটাকে তোমরা ফলো করতে পারো। ওকে, চলো নেক্সট আমরা একদম ছোট ছোট করে আমি এক্সাম্পল দেখিয়ে দেবো, বেশি লেন্দি করবো না জিনিসপত্র, কারণ আমি তার সাথে তোমাদের বোঝাচ্ছি যে পার্টস অফ স্পিচ যেমন আমরা ইংলিশেও পড়েছি এবং সেটা জানাটা যতটা দরকার, সেরকমই হচ্ছে আমাদের যখন বাংলা থেকে ইংলিশে আমরা ট্রান্সলেট করব, তো সেই কানেকশনটা তোমাদের বজায় রাখা ভীষণই দরকার আছে। এই ছোটখাটো ভুলগুলো কিন্তু আমাদের নাম্বার ডিডাক্ট করে ফেলতে পারে। তো এবার কালেকটিভ নাউনে আমরা চলে এসেছি এবং কালেকটিভ নাউনের সাথে আমাদের যে আর্টিকেল রয়েছে তার যে একটা সম্পর্ক আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো আগে আমরা কিছু সেন্টেন্সকে অ্যাপ্রোচ করব বা করার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবো। দেখো একদল গরু মাঠে চড়িতেছে, কি লেখা আছে, একদল গরু মাঠে চড়িতেছে, মানে এটা কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে প্রেজেন্টে। তো গরুর জন্য আমরা কি ইউজ করি, কালেকটিভ নাউনের যে টার্মিনোলজি গুলো তোমাদের পড়িয়েছিলাম দেখবে সেগুলো কিন্তু এখানে কাজে লেগে যাচ্ছে। তাহলে দেখো গরুর জন্য তাহলে আমরা হার্ড কথাটা ইউজ করি, তাহলে a herd of cow, তা গরুর জন্য আমরা ইউজ করছি, তাহলে হার্ড কথাটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, হার্ড অফ কাউস। এবার দেখো কি বলেছে, মাঠে চড়িতেছে, তাহলে a herd of cows। এবার গ্রেজিং, গ্রেজিং হচ্ছে চড়া, তাহলে কি হবে, ইজ গ্রেজিং, গ্রেজিং কোথায় না, মাঠে চড়ছে,
তাহলে is grazing in the field, in the field। এবার নেক্সট দেখো এবার কি আছে, তার গৃহের আসবাবপত্র নিলামে চলল। ভালো করে দেখো, তার গৃহের আসবাবপত্র, তার গৃহের আসবাবপত্রটাকে লিখে নিন, দ্য ফার্নিচার অফ হিজ হাউস। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যখন আমরা লিখছি আগে দেখে নাও, দ্য ফার্নিচার অফ হিজ হাউস লিখছি। ভালো করে দেখো, কেন হিজ হাউস লিখছি আমি তোমাদের জেন্ডারে পড়িয়েছিলাম, যেখানে আমি বুঝতে পারছি না এই তার মানে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তো যেখানে এরকম কমন সেন্স আমরা পাবো জেন্ডারের, তো সেখানে হচ্ছে আমরা প্রেফার করব ইংলিশে কি মেল জেন্ডারকে, তো সেই কারণে হিজ হাউস লেখা আছে। সো দ্য ফার্নিচার অফ হিজ হাউস, ঠিক আছে। তো দেখো ফার্নিচারের সাথে আমরা আর্টিকেল কি প্লেস করেছি, দা প্লেস করেছি। উপরে দেখো হার্ড অফ শিপ লিখেছি আমরা কালেকটিভ নাউনের সাথে, এবং সেটাকে দেখো সিঙ্গুলার হিসেবে ট্রিট করেছি। আমরা জানি যে কালেকটিভ নাউন যেখানে ইউনিটি হিসাবে আমাদের ট্রিট করা হবে, সেখানে কিন্তু তার সাথে আমরা ভার্ব কি বসাবো, সিঙ্গুলার। আর যেখানে কালেকটিভ নাউনকে ডিভিশনের সেন্স আমরা পাবো, তো সেখানে আমরা প্লুরাল হিসাবে ট্রিট করবো এবং তার সাথে ভার্বও প্লুরাল যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে কালেকটিভ নাউনের জন্য মনে রাখতে হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই টার্মিনোলজি গুলো, যেগুলো আমি তোমাদের কালেকটিভ নাউনের বলেছিলাম, যে ফ্লক অফ শিপ, শিপের জন্য আমরা কি ইউজ করব, লাইনের জন্য আমরা কি ইউজ করব, একসাথে এক ঝাঁক হচ্ছে মাছ রয়েছে তার জন্য যে শোয়াল বা স্কুল, যে পার্টিকুলার টার্মিনোলজি আছে কালেকটিভ নাউনে সেটা ইউজ করি, তো সেগুলো দেখবে মাছ মাছ থাকতে পারে, এখানে যেমন মৌমাছি আছে, ঠিক আছে, আরো অনেক কিছু থাকতে পারে, তো সেগুলোর জন্য এই পার্টিকুলার টার্মিনোলজি গুলো কালেকটিভ নাউনের অবশ্যই পড়তে হবে, না হলে কিন্তু এগুলো লেখা মুশকিল হবে। সো দ্য ফার্নিচার অফ হিজ হাউস আমি লিখে নিলাম, যার গৃহের আসবাবপত্রগুলো। এবার দেখো নিলাম, নিলামে আমরা কি বলতে পারি, অকশন কথাটা বলতে পারি। সো ওয়াজ পুট টু, বোঝা গেল, নিলামে চলল, সো ওয়াজ পুট টু অকশন। ঠিক আছে, নিলামে চললো। নেক্সট দেখো কি আছে, এবার দেখো কি আছে, ঝাঁকে ঝাঁকে মৌমাছি বালকটিকে আক্রমণ করলো। ভালো করে দেখো, ঝাঁকে ঝাঁকে মৌমাছি, তো ঝাঁকে ঝাঁকে মৌমাছি আমরা সোয়ার্মস অফ বিজ বলতে পারি, অফ বিজ। তা এটা আমার হয়ে গেল কি, ঝাঁকে ঝাঁকে মৌমাছি। এবার দেখো বালকটিকে আক্রমণ করলো, বালকটিকে আক্রমণ করলো, এটা হচ্ছে আমাকে পাস্টের ঘটনা বলছে। তো অ্যাট্রাক্ট কি করতে পারি, বয়, অ্যাট্রাক্ট দা বয়, বালকটিকে, তার মানে ডেফিনেট করে বলতে হবে অ্যাট্রাক্ট দা বয়। তাহলে যে জায়গায় আর্টিকেল বসাবার সেখানে আমরা বসাবো, আর যে জায়গায় আর্টিকেল বসাবার দরকার নেই তাহলে সেখানে আমরা বসাচ্ছি না। যেমন এই সেন্টেন্সে দেখো আমি কোনো আর্টিকেলের প্রয়োগ করিনি, যেমন আমি একটু লিখে দিয়েছি কি swarms of bees। ওকে, বোঝা গেল, বুঝতে পেরেছো? তো সেখানে আমাকে তাহলে মনে রাখতে হবে কি, যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর যদি সমষ্টি বুঝিয়ে দেয়, হ্যাঁ, তো সেখানে আমরা কি করব, তার আগে আর্টিকেল দা বসবে। ঠিক আছে, যেমন এখানে ফার্নিচারের আগে আমি বসিয়েছি যে এই দেখো হার্ড অফ শিপের, এই সরি কাউজের আগে আমরা বসিয়েছি, কেন বসিয়েছি, বিকজ সেটাকে আমরা বুঝে নিতে পারছি যে অনির্দিষ্ট থাকলে আমরা এ বসাচ্ছি, যেমন হচ্ছে যে কোনো বলছে যে মাঠে গরুগুলো চলছে, কার গরুগুলো চলছে সেগুলো মেনশন করেনি, যেমন এখানে মেনশন করেছে তাই বসিয়েছি, এখানে মেনশন করেনি বসাইনি, তো সেখানে আমরা আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার করছি। আর যেখানে আমাকে নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে এই কালেকটিভ নাউন, তো তখন সেখানে আমরা দা আর্টিকেল বসাচ্ছি, তার মানে এই কালেকটিভ নাউনের সাথে আমরা আর্টিকেল এ, অ্যান অথবা দি, সেটা আমরা সেন্সের অ্যাকর্ডিং বসাতে পারি। এবার দেখো সমষ্টি বোঝালে, আমরা একটু আগেই বললাম যে ইউনিটি হিসাবে যদি কাজ করে, ইউনিটি, ইউনিটি হিসাবে কাজ করলে কিন্তু আমরা কালেকটিভ নাউনকে সিঙ্গুলার হিসাবে ট্রিট করব, আর যেখানে হচ্ছে ডিভাইড হয়ে যাবে, যেখানে ডিভাইডেড সেন্স পাবো সেখানে হচ্ছে আমরা কি প্লুরাল হিসাবে ট্রিট করব, আর ইউনিটি হলে কি সিঙ্গুলার হিসাবে ট্রিট করব, তো সেই জিনিসটা কিন্তু এখানে মাথায় রাখতে হবে। ওকে, বোঝা গেল। নেক্সট চলে আসো, দেখো এবার চলে আসো ম্যাটেরিয়াল নাউন। যদি ম্যাটেরিয়াল নাউন থাকে আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউনের সাথে আমরা জেনারেলি আর্টিকেল প্রয়োগ করি না, কিন্তু দেখো আমি গোল্ড, সিলভার, আয়রন এদের সাথে আমরা কিন্তু কখনোই আর্টিকেল প্রয়োগ করতে পারবো না, কিন্তু কিন্তু যদি স্পেসিফিক কোনো জায়গার ম্যাটেরিয়াল নাউনের কথা উল্লেখ করে দেয়, তখন সেই স্পেসিফিক করে বলার জন্য কিন্তু আমরা আর্টিকেল
দি অথবা দাকে ইউজ করতে পারি। তো সেই জিনিসটাই দেখো আমি এখানে মোটামুটি এক্সাম্পলের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি। তো প্রথমে দেখো যে এক্সাম্পল আছে সেখানে কি লেখা আছে, জ্ঞান বিস্তারে কাগজ অতি প্রয়োজনীয়। জ্ঞান বিস্তারে, তাহলে ঠিক আছে। তো এটা দেখো প্রথমেই আমি কিন্তু জ্ঞান বিস্তারে লেখা আছে মানে সেটা দিয়ে আমি ইংলিশে কিন্তু শুরু করে দিচ্ছি না। তো দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য বোঝো। তো জ্ঞান বিস্তারে কাগজ অতি প্রয়োজনীয়, তাহলে আমি এখানে লিখছি কি, দেখো কাগজ দিয়ে আমি স্টার্ট করছি আমার সেন্টেন্স। তো এটা কিন্তু ভালো করে দেখো যে কখন কিভাবে আমরা সেন্টেন্সটা লিখছি। সো পেপার ইজ অতি প্রয়োজনীয় বলেছে মানে ভেরি ইউজফুল। দেখো পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ইন জেনারেল বলছে, তার সাথে কোনো কিন্তু আমরা আর্টিকেল প্রয়োগ করছি না। সো পেপার ইজ ভেরি ইউজফুল। এবার দেখো কি বলেছে, জ্ঞান বিস্তারে, তাহলে জ্ঞানকে বিস্তার ঘটাবার জন্য বলেছে পেপার ইউজফুল। তাহলে ফর আমাকে রিলেট করতে হবে কিসের জন্য, তাহলে ফর দ্য স্প্রেড অফ লার্নিং, ঠিক আছে, ফর দ্য স্প্রেড অফ লার্নিং। ওকে, নেক্সট দেখো কি আছে, স্বর্ণ খুব দুর্মূল্য হয়ে গেছে। দেখো এখানেও কিন্তু ডেফিনেট করে বলেনি, এখানে বলছে স্বর্ণ দুর্মূল্য হয়ে গেছে। তাহলে কি লিখতে পারি, দ্য প্রাইস অফ গোল্ড। হ্যাঁ, দুর্মূল্য মানে কি, দামের কথা বলা হচ্ছে, বুঝতে পেরেছো? তো সেই কারণে কি বলছি, দা প্রাইস অফ দা গোল্ড লিখছি না কিন্তু, অনলি গোল্ড, কারণ এখানে গোল্ডকে ডেফিনেট করা হয়নি, ইন জেনারেল গোল্ডের ব্যাপারে কথা বলছে, সেই জন্য বলছি যে প্রাইস অফ গোল্ড। ঠিক আছে, এবার দেখো কি হয়ে গেছে, দুর্মূল্য হয়ে গেছে। তাহলে ইস কি হবে, দুর্মূল্য হয়ে যায় মানে কি, তার রেট বেড়ে গেছে, আমরা এটা বোঝাতে চাইছি। তাই সেটা খুব দুর্মূল্য হয়ে গেছে মানে কি, সেটা হচ্ছে অ্যাবনর্মালি কি হয়ে গেছে, অ্যাবনর্মালি হাই হয়ে গেছে। তাহলে সেটা লেখো ইজ abnormally high। abnormally high। ওকে, নেক্সট দেখো, টাটা কোম্পানির প্রস্তুত লৌহের চাহিদা বেশি, মানে টাটা কোম্পানির দ্বারা যে আয়রন উৎপাদন করা হয় তো সেটার বলছে চাহিদা বেশি। এবার দেখো টাটা কোম্পানির, এখানে দেখো আমাকে ডেফিনেট করে দিচ্ছে, তার মানে এখানে যে আয়রনটা আছে বাবা, এই যে লৌহ, যেটা হচ্ছে টাটা কোম্পানি প্রডিউস করছে তো সেটার হচ্ছে চাহিদা বেশি। তার মানে এখানে কিন্তু আমাকে লিখতে হবে দা আয়রন। ঠিক আছে, কেন দা আয়রন লিখলাম, বিকজ এখানে এটা দুটোর মধ্যে পার্থক্য দেখতে হবে। এখানে ইন জেনারেল গোল্ডের কথা বলছে, এটা ম্যাটেরিয়াল নাউন, ডাজন্ট টেক এনি আর্টিকেল। কিন্তু এখানে দেখো আয়রনকে আমি করে দিয়েছি ডেফিনেট। কিভাবে ডেফিনেট না, আমি বলছি টাটা কোম্পানির গোল্ড, তো সেই কারণে দা আয়রন লিখতে হবে। ঠিক আছে, দা আয়রন অফ টাটা কোম্পানি বা ফ্যাক্টরি, যে কোনো একটা কিছু লিখতে পারো। কোম্পানি লেখা আছে যখন, কোম্পানি বা ফ্যাক্টরি, কারণ ফ্যাক্টরিতে হচ্ছে বাবা এগুলো উৎপাদন করা হয়, তো ফ্যাক্টরি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যে যেটা পারো সেটা লিখতে পারো। হ্যাঁ, তো ফ্যাক্টরি, তারপর আমরা লিখতে পারি কি না, চাহিদা। চাহিদা কি, প্রস্তুত, মানে হ্যাঁ টাটা কোম্পানির প্রস্তুত লৌহের চাহিদা বেশি। ঠিক আছে, তাহলে কি হবে, হ্যাজ গট আ গ্রেটার, কি বলতে পারি, চাহিদা, ডিমান্ড। ওকে, তাহলে কি বলবো, হ্যাজ গট আ গ্রেটার ডিমান্ড। ওকে, চাহিদা বেশি বলেছে তাই গ্রেটার কথাটা আমরা ইউজ করলাম। ওকে, গ্রেটার ডিমান্ড। ওকে, বোঝা গেল? তো এইভাবে হচ্ছে আমরা কি করব, এইভাবে হচ্ছে আমরা দেখো ম্যাটেরিয়াল নাউনের সম্পর্ক জানতে পারলাম, যে ম্যাটেরিয়াল নাউন যেখানে সিঙ্গুলার, দেখো সাধারণত ম্যাটেরিয়াল নাউন কি বলছে, সিঙ্গুলার হিসাবে ব্যবহার হয়, কারণ ম্যাটেরিয়াল নাউনকে আমরা গুনতে পারি না, না সিঙ্গুলার না প্লুরাল, দুভাবে আমরা কি, দুভাবে আমরা কিন্তু একে ধরতে পারি না, কারণ ম্যাটেরিয়াল নাউন তো গোনাই যায় না, আনকাউন্টেবল নাউন। তো সেই কারণে গ্রামারিয়ানরা কি বলেছে, এদের সাথে আমাদের সিঙ্গুলার কি করতে হবে, সিঙ্গুলার ভার্বই ইউজ করতে হবে। তো সেটাই এখানে বলেছে, সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করি, ঠিক আছে, কিন্তু আর্টিকেল আমরা ইউজ করব না। কিন্তু যদি বলে দেয় কোনো নির্দিষ্ট স্থানের বা কোনো নির্দিষ্ট জায়গার কোনো ম্যাটেরিয়াল হচ্ছে কি হয়েছে, বা তার প্রাইস বা তার উৎপাদন বেড়ে গেছে, তো সেই সেন্সে দেখো আমরা তার সাথে কিন্তু আর্টিকেল ইউজ করছি। ঠিক আছে,
তো এই হচ্ছে আমরা ম্যাটেরিয়াল নাউনের কনসেপ্ট, এবং সেখানে ছোট ছোট এই যে আর্টিকেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমি তোমাদের বোঝাবার চেষ্টা করলাম। এরকম প্রত্যেকটা আমি পার্টস অফ স্পিচ হিসাবে আমি কি করব না, ক্লাসে যখন তোমরা ক্লাস পাবে বা যখন এই রিলেটেড ক্লাস পড়বে তখন দেখবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের যে যারা মেম্বার আছে তাদেরকে নিয়ে আমি আলোচনা করছি। তো বেসিক্যালি যে সেকেন্ড ক্লাসটা তোমরা পাবে সেখানে হচ্ছে আমি কিন্তু ভার্বকে নিয়ে বা টেন্সকে নিয়ে আমি কিছু দেখাবার চেষ্টা করব, এবং তার সাথে আমাদের এক্সাম্পল থাকবে। সো অ্যাবস্ট্রাক্ট নাউন এবার চলে এলাম। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনও সেমই জিনিস। অ্যাবস্ট্রাক্ট নাউনকেও কিন্তু আমরা আর্টিকেলের সাথে সম্পর্কটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো স্বাস্থ্যই সকল সুখের মূল। তো এখানে কোনো স্বাস্থ্যকে বাবা ডেফিনেট করা হয়নি, আর যেহেতু এটাকে ডেফিনেট করা হয়নি এবং স্বাস্থ্যকে গোনা যায় না, তো সেই কারণে তোমাকে মনে রাখতে হবে না আমি এর সাথে কোনো আর্টিকেল প্রয়োগ করতে পারি, আর না আমি একে প্লুরাল হিসাবে ট্রিট করতে পারি বা সিঙ্গুলার হিসাবে ট্রিট করতে পারি। কিন্তু বাধ্য হয়ে যেহেতু আনকাউন্টেবল নাউনের জন্য বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে তার মধ্যেই ফেলছি, যেহেতু স্বাস্থ্য গোনা যায় না, তো সেই কারণে আমাদের গ্রামারিয়ানরা কি বলেছে না এদের সাথে হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্বকে প্রয়োগ করতে হবে। তো সেই কারণে আমাকে সেভাবেই লিখতে হবে এবং ইন জেনারেল সেন্সে লিখতে হবে। তো স্বাস্থ্যই সকল সুখের মূল, তো সেটা আমাকে লিখবো কি করে না, হেলথ ইজ দ্য সোর্স অফ, লিখে নাও, হেলথ ইজ দ্য, আর যখনই আমি এই পার্টিকুলার জিনিসটা আমি তোমাদের নিজে লিখে দেখাচ্ছি সেরকম তোমরাও কিন্তু ভিডিও পজ করে যখনই একটা কোনো সেন্টেন্স পাচ্ছ আগে নিজে চেষ্টা করবে সেটাকে লেখার, ঠিক আছে? হেলথ ইজ দ্য মানে সোর্সও বলতে পারি, মানে যেহেতু বলেছে যে সকল সুখের মূল, তো হ্যাপিনেস আমরা সুখ হিসাবে ডিনোট করতে পারি। তাহলে হেলথ ইজ দ্য সোর্স অফ সকল, তাহলে কি হবে অল হ্যাপিনেস। সুখের লিখে দিয়েছে দেখো, মূল লিখে দিয়েছি আমরা, দেখো সোর্স অফ অল হ্যাপিনেস। যেমনটা ওয়ার্ড বাংলায় আছে কিন্তু দেখেছো আমরা ওয়ার্ড একদম ধরে ধরে এইভাবেই কিন্তু বসিয়ে ট্রান্সলেশন কখনো হয় না, ইংলিশে কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে এটাকে করছি। হেলথ ইজ দা, তারপর আমি সকল সুখের মূলটাকে লিখেছি কিভাবে, মূলকে আমি লিখেছি সোর্স অফ অল হ্যাপিনেস, ঠিক আছে? তো এইভাবে কিন্তু লিখতে হবে সকল সুখের। এবার সুখের যে পজিশন বোঝাচ্ছি, যেহেতু এটা কি এটা হচ্ছে নন লিভিং থিং, তো সেই কারণে কিন্তু আমরা অফ এনেছি, অফ প্রেপোজিশন এনেছি। তো এগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে যে পজেশন যে বোঝাচ্ছি, তো সেই পজেশন বোঝাবার জন্য পজেসিভ কেসে আমরা কাকে নিচ্ছি, অ্যাপোস্ট্রফি কখন নিচ্ছি, অ্যাপোস্ট্রফি এস কখন নিচ্ছি, বা অফ কখন বসাচ্ছি, এটাও কিন্তু নাউনের কেসে তোমাদের ইম্পর্টেন্ট জিনিস আমি ক্লাসে করিয়ে দেবো। নেক্সট দেখো কি আছে, ক্ষমাই মহৎ প্রতিশোধ। তাহলে ক্ষমাকে বলছে আমাদের কি, ক্ষমাকে আমাদের বলছে যে সবচেয়ে মহৎ, মানে কি এখানে তোমাকে করে দিতে হবে নোবেলেস্ট, নোবেলেস্ট রিভেঞ্জ করে দিতে হবে। তো নোবেল থেকে নোবেলেস্ট করে দিচ্ছি, তো ফরগিভনেস আগে লিখতে হবে। দেখো কার কথা বলা হচ্ছে না, ক্ষমা, সো ফরগিভনেস। আগে আমরা ফরগিভনেস লিখে নিলাম। দেখো এটাও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার সাথে কিন্তু কোনো আর্টিকেল আমরা প্রয়োগ করিনি, এবং একেও আমরা সিঙ্গুলার হিসাবে ট্রিট করে আমরা কিন্তু ইজ ইউজ করব, ঠিক আছে? ফরগিভনেস এর সাথে আমরা কি করছি দেখো ইজ ইউজ করছি, ইজ দা। এবার দেখো মহৎ বলেছে, তাহলে মহৎ মানে কি সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, তাই জন্য কি করলাম নোবেলেস্ট, ঠিক আছে? তারপর কি হবে দেখো প্রতিশোধ, তাহলে প্রতিশোধকে আমরা কি লিখতে পারি, প্রতিশোধকে আমরা লিখতে পারি রিভেঞ্জ, ওকে, ঠিক আছে? চলো নেক্সট দেখো সাধুতা উৎকৃষ্ট পন্থা। তো সাধুতা মানে কি, সাধুতা মানে হচ্ছে অনেস্টির কথা বলা হচ্ছে, ঠিক আছে? যেমন আমরা লিখি না, যেমন আমাদের কিছু প্রভাবস থাকে বা কিছু হচ্ছে ইডিয়ামস থাকে যেগুলো কিন্তু তোমরা ট্রান্সলেশনেও ইউজ করতে পারবে। তো সেখানে যখন তুমি বুঝতে পারছো যে এটা একদম একটা প্রভাবস, একদম ফেভারিট বা ফেমাস আমাদের একটা প্রভাব যেটা প্রায় সময় আমরা ইউজ করি, সেটারই দেখো বাংলা দেওয়া আছে যে সাধুতাই উৎকৃষ্ট পন্থা, তার আমরা লিখতে পারি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একদম দেখো যেখানে আমরা প্রভাবস এর সেন্স পাবো, যেখানে হচ্ছে আমরা ইডিয়ামস এর সেন্স পাবো, যেটা আমাদের জানা, তো সেটাকে হচ্ছে কিন্তু তোমরা বসিয়ে লিখতে পারো,
ঠিক আছে, কোনো অসুবিধা নেই যে একদম যে পয়েন্ট টু পয়েন্ট আছে আমাকে সেইভাবেই ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করতে হবে, এরকম যদি কারোর ধারণা থাকে তাহলে কিন্তু সেটা ভুল। ঠিক আছে, তার মানে এখানেও দেখো আমরা কি পেলাম, যে অ্যাবস্ট্রাক্ট নাউনের যে আমরা ধারণা পেলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনকেও হচ্ছে আমাকে সিঙ্গুলার ভার্ব এর সাথে ইউজ করতে হয়, কারণ না আমরা তাকে সিঙ্গুলার বা প্লুরাল কোনোভাবে একে সেন্টেন্সে ধরতে পারি না। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে হচ্ছে আমরা কি বসাবো না, আমরা কিন্তু কোনো আর্টিকেল বসাবো না। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট চলে আসো। এবার আমরা আলোচনা করব এই যে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমাকে হেল্প করে দেবে বাবা, এটা তোমাকে হেল্প করে দেবে যে একটা সেন্টেন্সকে আমি কত রকম ভাবে লিখতে পারি, যেটা আমার ওয়ে, লেখার স্টাইল কে ইমপ্রুভ করে। তো সেই কারণে ভালোভাবে এই যখনই কোনো লাইন বা যখনই কোনো, ধরো তুমি একটা সেন্টেন্স পেলে এবং সেটাতে যখন ট্রান্সলেট করছো, যেন মাথায় দু তিন রকম ভাবে তোমার কি থাকে, দু তিন রকম সেন্টেন্স যেন ঘোরাফেরা করে। তো সেটাকে খাতায় সঙ্গে সঙ্গে নোট ডাউন করো, যেটা বেস্ট হবে না, দেখবে পরীক্ষার সময় তোমার মাথা থেকে অটোমেটিক্যালি বেরোচ্ছে এবং সেটাই তুমি লিখতে পারছো। তো এটা হচ্ছে দেখো একটা ওয়ার্ডকে আমরা কত রকম ভাবে ইউজ করতে পারি, তার পার্টস অফ স্পিচ চেঞ্জ করে। সেন্টেন্সের মানে চেঞ্জ হবে না, কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ করে আমি দেখো সেন্টেন্সটাকে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে লিখতে পারি। ঠিক আছে, তো নাম্বার 1 দেখো কি আছে, হি সাকসিডেড ইন হিজ অ্যাটেম্পট। হি সাকসিডেড ইন হিজ অ্যাটেম্পট। এবার তোমরা বুঝতে পারছো যে এই পার্টিকুলার যে ওয়ার্ড আছে না সাকসিডেড, তাহলে এটাকে আমরা ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করেছি। তো ভার্ব ছাড়াও আর কি কি ভাবে সেন্টেন্সে ইউজ করা যায় আমি তোমাদের এক একটা করে সেন্টেন্স লিখে দেখাবো, এবং তোমরা নিজেরা অ্যাজিউম করবে যে কিভাবে আমরা সেন্টেন্সে ইউজ করছি। তো এই পার্টিকুলার সেন্টেন্স আমরা কি লিখতে পারি, যে ধরো বললাম হিজ হিজ সাকসেস, না হিজ সাকসেস না, ধরো আমি বললাম হিজ হিজ অ্যাটেম্পট সাকসিডেড বলেছে, তাই আমি পাস্টে রাখবো, হিজ অ্যাটেম্পট ওয়াজ সাকসেসফুল। দেখো ভালো করে দেখো, এবার আমি যখনই লিখে দিলাম না, দেখো এখানে কি ছিল, সাকসিডেড ছিল। সাকসিডেড থাকা মানে কি, এটা ভার্ব আছে। তো ভার্বকে আমি কি বানালাম, এখানে দেখো সাকসেসফুল আছে। এবার আমরা জানি ফুল রিলেটেড আমরা জেনারেলি কেন বলছি, কারণ অনেক সময় ফুল রিলেটেড ওয়ার্ডও নাউন হয়ে থাকে, যেমন স্পুন ফুল, কাপ ফুল, হ্যান্ড ফুল, গ্লাস ফুল। সো এখানে আমরা দেখছি যে সাকসেসফুল এখানে ইটসেলফ এন অ্যাডজেক্টিভ, যেখানে যার শেষে আমরা জেনারেলি যে ফুল রিলেটেড সাফিক্স দেখি তারা অ্যাডজেক্টিভ হয়। সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো কিছু ডেফিনেট নয়, একটু আগে যে এক্সাম্পল গুলো দিলাম সেগুলো নাউন হয়ে থাকে। তো এখানে দেখো আমরা সাকসেসফুলকে অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ইউজ করলে, এবং সেন্টেন্সটা ভালো করে দেখো, কোনো কিছুর মিনিং কিন্তু বাবা এখানে চেঞ্জ হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখতে পারি। তারপরে আরো একভাবে আমি যদি চেষ্টা করি, ধরো আমি লিখতে পারি ধরো আমি লিখলাম his attempt met with his attempt met with, ধরো দেখো একই মানে আমাকে রাখতে হবে, তো সেই কারণে ভালো করে ভাবনা চিন্তা করে লিখতে হবে। ধরো his attempt uh, met with success। যদি আমরা সাকসেস করে দিই, ভালো করে দেখো এখানে নাউন হিসাবে আমরা ইউজ করে দিলাম, কারণ উইথ হচ্ছে প্রেপোজিশন, এন্ড প্রেপোজিশনের পরে আমরা অবজেক্ট হিসাবে আমরা সাকসেস কে লিখে দিলাম, দেখো এটা নাউন হয়ে গেল। তার মানে একটা সেন্টেন্স কে বাবা আমরা দেখো দু তিন রকম ভাবে আমরা কিন্তু ঘুরিয়ে লিখতে পাচ্ছি, তাহলে আমাদের রাইটিং স্টাইলটা ইমপ্রুভ হবে, আমাদের স্টাইল অফ রাইটিংটা ইমপ্রুভ হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে এগুলোকে, যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের মধ্যে কিন্তু একটু প্র্যাকটিস রাখলে তোমরাই দেখবে যে অনেকটা হেল্প করে দিচ্ছে তোমাকে ট্রান্সলেশনে, কেন যে কোনো হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ যে রাইটিং আছে তাতে। নেক্সট দেখো পরবর্তী আরো একটা, চলো আমরা ট্রাই করি। দেখো কি লেখা আছে, রেসপেক্ট ইয়োর প্যারেন্টস অ্যান্ড টিচার্স। তার মানে এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে এবং যেখানে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করেছি।
ঠিক আছে, রেসপেক্ট কি। তো এটাকে আর ঘুরে কিভাবে লেখা যায়, যেখানে সেন্টেন্সের বাবা সেন্স কে আমরা চেঞ্জ করতে পারবো না বা মিনিং কে চেঞ্জ করতে পারবো না, মিনিং যেন অ্যাজ ইট ইজ থাকে। তাহলে কি লিখতে পারি এখানে, দেখো আমি বলতে পারি বি বি respectful to your parents and teachers। বলতে পারি বি রেসপেক্টফুল, রেসপেক্টফুল হতে বলছি টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড টিচার। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আমরা রেসপেক্টফুল কে দেখো কি হিসাবে ইউজ করলাম, অ্যাডজেক্টিভ হিসাবে শেষে লিখে দিলাম, অ্যাডজেক্টিভ হিসাবে আমরা সেন্টেন্সে ইউজ, আশা করছি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমি সাইডেই দাঁড়িয়ে আছি। তাহলে বি রেসপেক্টফুল টু ইয়োর প্যারেন্টস এন্ড টিচার, এখানে রেসপেক্টফুল কে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করলাম, যেখানে ভার্ব ছিল দেখো সেখানে আমরা অ্যাডজেক্টিভ বানিয়ে দিলাম এবং সেন্টেন্সের সেন্স দেখো কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, তাহলে আমরা আরো একরকম ভাবে লিখতে পারি, দেখো সেমই জিনিস, একই জিনিস থাকবে, শুধু আমি কি লিখবো, ধরো আমি বললাম শো, এস ইন ক্যাপিটাল লেটার, এটা বুঝে নিও, শো রেসপেক্ট, শো রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড টিচার্স। ঠিক আছে, টিচার্স। তাহলে এখানে দেখো, এখানে রেসপেক্ট কে আমরা কি হিসাবে ইউজ করলাম, এখানে রেসপেক্ট কে বাবা আমরা দেখো শো রেসপেক্ট মানে ভার্বের অবজেক্ট হিসেবে, মানে নাউন হিসেবে আমরা সেন্টেন্সে ইউজ করলাম, সো হোয়াট না সো রেসপেক্ট। সো এখানে দেখো আমরা নাউন হিসেবে সেন্টেন্সে রেসপেক্ট কে ইউজ করছি। তো এইভাবে হচ্ছে আমরা কি করব, চেঞ্জ করব। তো পার্টস অফ স্পিচ যদি তুমি চেঞ্জ করে ভাবে লিখতে পারো, তাহলে তোমাকে অনেকটা হেল্প করে দেবে তোমার এই ডেসক্রিপটিভ পেপারে বাবা। তোমার রাইটিং স্টাইলকে ইমপ্রুভ হবে, আর কিছুই নয়, তুমি নিজে থেকে মাথা থেকে বুঝতে পারবে যে আর কি কি ভাবে এটাকে আমি চেঞ্জ করে লিখতে পারি। এগুলো সবই হচ্ছে তোমার প্র্যাকটিসের সময় এগুলো অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো যখনই বাড়িতে প্র্যাকটিস করবে তখনও যেন এইভাবেই তোমরা প্র্যাকটিস করো যে একটা সেন্টেন্স কি আর কি কি রকম ভাবে ঘুরিয়ে আমি লিখতে পারি। ঠিক আছে, ইভেন আজকে আমি যে ট্রান্সলেশনে এক্সাম্পল রেখেছি সেটাকেও আমি তোমাদের ক্লাসের মধ্যে নিজেদের মতো আমরা নিজেরা এরকম ডিসকাস করে করে এটাকে করার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, শি ওয়ার্কস, হ্যাঁ, diligently। এবার ভালো করে দেখো, এখানে আমরা অ্যাডজেক্টিভ না, এখানে আমরা অ্যাডভার্ব হিসাবে diligently ইউজ করেছি। ঠিক আছে, এবার এই diligent কে আমরা যদি আমরা আর কি কি ভাবে ইউজ করতে পারি দেখে নাও। এটাকে সেম ভাবে দেখো, মিনিং কোনো চেঞ্জ করতে পারবো না, আর কিভাবে এটাকে সেন্টেন্সে ইউজ করতে পারি, চলো এটাকে বানিয়ে দিই কি হিসাবে, ধরো নাউন যদি আমি বানাতে চাই তাহলে কিভাবে লিখবো, যদি নাউন হিসাবে বানাতে চাই ডিলিজেন্স বানিয়ে দিলাম ধরো, তাহলে কি হবে, she works with, কিছু না বাবা, প্রেপোজিশন আনছি, প্রেপোজিশন with diligence। দেখো নাউন হিসাবে আমরা সেন্টেন্সে ইউজ করি। ঠিক আছে, একটু ভেবে চিনতে ভালো করে মাথা ঠান্ডা করে লিখলে তোমরা আশা করছি এইভাবে লিখতে পারবে। চলো পরবর্তী সেন্টেন্স দেখি। ইট ইজ অবভিয়াস দ্যাট হি হাইডস সামথিং ফ্রম আস, হি হাইডস সামথিং ফ্রম আস, কিছু হাইডস করছে, ইট ইজ অবভিয়াস। তাহলে এই যে অবভিয়াস কে আমরা ইউজ করেছি, আগে দেখে নাও এই অবভিয়াস কে আমরা, ইট ইজ অবভিয়াস, তো মানে দেখো এখানে ইজ আমরা ইউজ করেছি মেইন ভার্ব হিসাবে, তার মানে মেইন ভার্ব হিসাবে ইউজ হলে সেটা লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে, তো সেই কারণে অবভিয়াস কে আমরা অ্যাডজেক্টিভ ধরবো এখানে। ঠিক আছে, অবভিয়াস ইজ অ্যান অ্যাডজেক্টিভ হিয়ার। তো সেটাকে দেখো অ্যাডজেক্টিভ ছাড়া আমরা অবভিয়াস কে আর কিভাবে সেন্টেন্স গঠন করে লিখতে পারি, যেখানে আমার সেন্টেন্সের বাবা সেন্স কে বা যে মিনিং আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে কি বলবো, ধরো আমি লিখলাম হি অবভিয়াসলি দেখো আমি অবভিয়াস থেকে অ্যাডজেক্টিভ থেকে আমি কি বানালাম, অ্যাডজেক্টিভের সাথে এল বাই যুক্ত করলে, সরি অবভিয়াসলি মানে অ্যাডজেক্টিভের সাথে আমরা যদি এল বাই যুক্ত করি, লিখে নাও, অ্যাডজেক্টিভের সাথে আমরা এল বাই যুক্ত করলে আমরা কি পাই, অ্যাডভার্ব পাই, অ্যাডভার্ব। তাহলে এখানে আমি অ্যাডভার্ব বানিয়েছি এটা। ঠিক আছে, এবং লিখলাম কি হি অবভিয়াসলি। ঠিক আছে, হি অবভিয়াসলি, এবার কি হবে,
hides, hides something, যা আছে এবার লিখে দাও, hides something, something from us, okay, from us, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বানালাম, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব বানালাম। পরেরটা দেখো, he was seemingly convinced, এবার দেখো look at the word seemingly here, আমরা বুঝতেই পারছি যে seemingly কে আমরা অ্যাডভার্ব হিসাবে এখানে ইউজ করেছি, কি হিসাবে ইউজ করেছি, অ্যাডভার্ব হিসাবে ইউজ করেছি। তাহলে অন্য কালিনী, চলো মিশে যাবে, জায়গা কম আছে এখানে। he was seemingly convinced, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো he seemed, দেখো আমি এটাকে কনভিন্স ছিল, তার মানে এটা ভার্ব হিসাবে আমরা ইউজ করতে পারি, কারণ সিম আমরা জানি ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ হতে পারে। তাহলে he seemed, তারপরে কি করে দেবো, to be, কারণ he was seemingly convinced কারোর দ্বারা, তো সেই কারণে দেখছি he seemed, তারপর to be convinced, বুঝতে পারছো, এই প্যাসিভ এর সেন্সটা আমাকে বজায় রাখতে হবে, তাই জন্য লিখছি to be convinced, ওকে। কারণ এখানে ছিল কি, he was seemingly convinced, প্যাসিভ এর সেন্স আমাকে বজায় রাখতে হবে, তাই জন্য লিখছি he seemed to be convinced। এখানে আমরা দেখো ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করলাম এবং সেন্টেন্সে কোনো কিছুই মিনিং চেঞ্জ করিনি, না টেন্স চেঞ্জ করেছি, কোনো কিছু চেঞ্জ করছি না, বা যে ভয়েসে আছে সেটাও আমরা চেঞ্জ করছি না। তো মানে এক্সাক্ট সেইভাবেই তোমাকে কি করতে হবে, এই পার্টস অফ স্পিচ কে বাবা চেঞ্জ করতে হবে। নেক্সট দেখো কি আছে, দ্য ফার্মার ওয়াজ apparently a fool, apparently কে এখানে আমরা বুঝতেই পারছো ly আছে মানে অ্যাডভার্ব হিসেবে ইউজ করেছি। এবার সেন্টেন্সের সেন্স চেঞ্জ না করে আমরা এটাকে কিভাবে করতে পারি, was apparently full, হ্যাঁ, তাহলে the farmer, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা apparently কে না ভার্ব হিসেবে ইউজ করতে পারি, কারণ আমরা ভার্ব আমরা জানি apparently ভার্ব কি হয়ে যাবে, appeared হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, appeared করতে পারি, তো দেখো appeared করতে পারি, হ্যাঁ, এবং পাস্টে লিখতে হবে বিকজ ওটা পাস্টে ছিল। তাহলে appeared আমরা করে দিলাম, যেটা ভার্ব হিসেবে ইউজ করছে, তারপর লিখে দিলাম কি টু বি, appeared to be, এবার ফুলের কথা বলেছে তাহলে to be a full, সেম জিনিস দেখো লিখে দিলাম। কিন্তু আমরা কি করেছি, এখানে কি ছিল, apparently ছিল কি অ্যাডভার্ব ছিল, ঠিক আছে, এবং যেটাকে আমরা ভার্ব হিসাবে দেখো সেন্টেন্সে ইউজ করলাম এবং মিনিং হয়ে গেল কি, মিনিং হয়ে গেল সেম, কোনো চেঞ্জেস কিন্তু আমরা লক্ষ্য করলাম না। তাই এইভাবে বাবা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কে একটু তোমরা প্র্যাকটিস করো, যেটা তোমাদের যে রাইটিং স্টাইল আছে সেটাকে ইমপ্রুভ করবে এবং বিভিন্ন রকম ভাবে তোমরা কিন্তু কি করতে পারবে, তোমাদের লেখাকে ইনহ্যান্স করতে পারবে। বিভিন্ন রকম ভাবে তোমাদের মাথায় যখন তোমরা কোয়েশ্চেন পেপার পাবে তখন দেখবে যে কোনো কিছু টপিক এলো, তাকে প্রথমেই আগে করতে বসে যাবে না, দেখবে যে কটা সেন্টেন্স আছে, কিভাবে আমরা এটাকে ভাগ করে লিখতে পারি, যেমন আমি এখানে দেখাচ্ছি, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, যাতে করে গিয়ে কি হয় না পরীক্ষার হলে বা এক্সামিনেশন হলে যখন তুমি প্রশ্ন পাবে তখন দেখবে মাথা থেকে অটোমেটিক্যালি তোমার বেরোচ্ছে লেখাপত্র, ঠিক আছে। তো এটা কিন্তু ওই স্টেজে যাবো যেদিনকে সেদিনকেই পারফরমেন্স করব সেরকম যদি মেন্টালিটি থাকে তাহলে কিন্তু একটু মুশকিল হবে এবং সেখানে দেখবে ভাবতে ভাবতে অনেকটা সময় তোমার কনজিউম করে নিচ্ছে, আর যে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো তখন তুমি আর অ্যাটেন্ড করতে পারবে না। তো সেই কারণে এটা খুব সুন্দর, মানে ট্রান্সলেশন এটা খুব ভালো জায়গা যেখান থেকে বাবা তুমি নাম্বারকে গেইন করতে পারো, ঠিক আছে। তো আমি ওই লাইন ওয়াইজ দিইনি, এখানে তোমাদের হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ দিয়েছি যেটাকে আমি লাইনে ভাগ করে বা সেন্টেন্সে ভাগ করে আমি করাবার চেষ্টা করব এবং তোমাদের ওই ফেমাস বুক থেকেই আছে এই পার্টিকুলার প্যাসেজটি, দেখে নাও। তো প্রথমে আমরা পড়ে নেব, দেখো কি আছে, অনেকদিন আগে বাবাকে একবার ছোট রবি বাবাকে একবার ছোট রবি চিঠি লিখে পাঠিয়েছিলেন, ঠিক আছে। বাবা তখন হিমালয় ভ্রমণ করছেন, এমন সময় গুজব উঠলো হিমালয় পেরিয়ে রুশেরা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে। রবির মায়ের হলো ভারী ভয়, কর্তা যে হিমালয়ে গেছেন, ভয়টা হয়তো বড়দের কাছে বলতে লজ্জা পেয়েছিলেন, তাই ছোট রবিকে ধরে একটা চিঠি লিখেছিলেন, মানে তাকে অবলম্বন করে, রবিকে ধরে মানে তাকে তার
হয়ে রবিকে ধরে একটা চিঠি লিখেছিলেন, বাঁদিকে সেরেস্তা। এবার দেখো এখানে তোমাদের প্রবলেম কি হয়ে থাকে, কিছু কিছু দেখবে বাংলা ভাষার যে টার্ম গুলো সেগুলো অনেক সময় ইংলিশ মনে পড়ে। তো সেরকম তোমরা প্রায় সময় দেখেছো যে লাঠি চার্জ আমরা ইউজ করে দিই ইংলিশেও, লাঠি চার্জ বাংলায় যে হয় সেটা কি দেখো ইংলিশে আমি লাঠি এক্স্যাক্টলি টার্ম লিখে দিই। তো কোনো অসুবিধা নেই যদি তোমার মনে না পড়ে যে সেরেস্তা ব্যাপারটা কি। তো সেরেস্তা হচ্ছে যে হয় না যে আগেকার দিনে যে অফিস কাছারি থাকতো যেখানে হচ্ছে ওই জমি জমা সংক্রান্ত হিসাব নিকাশ এই সমস্ত রাখা হতো, তো সেটাকে সেরেস্তা বলে। যদি না মনে পড়ে দ্য অফিস অফ স্টেট যদি না মনে পড়ে, তো তুমি সেরেস্তা কথাটা অ্যাজ ইট ইজ বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেখানে হয়তো খুব একটা নাম্বার ডিডাক্ট হবে না, বা যদি মনে পড়ে দ্য অফিস অফ স্টেট তাকে বলা হয়, ইউ ক্যান ডু দ্যাট। আর যদি না হয় তাহলে সেরেস্তা কথাটা অ্যাজ ইট ইজ তুমি ইনভার্টেড কমার মধ্যে রেখে লিখে দিতে পারো। হ্যাঁ, তো সেরেস্তা সেখানকার এক কর্মচারীর সাহায্যে যথাসাধ্য সম্বোধন শিরোনাম, এটা শিরোনাম না শিরোনাম হবে, শিরোনাম দিয়ে চিঠি লেখা হলো। তার উত্তরও এলো। বাবা লিখলেন রবি যেন কোনো ভাবনা না করে, রুশেরা এলে তিনি নিজের হাতে তাড়িয়ে হবে। এটাকে একটু দেখো যে এগুলো তো বই থেকে নেওয়া, এবং কখনো কখনো এই অক্ষরগুলো নেয় না, নিজেরা তো বুঝতে পারছো যে তাড়িয়ে দেবে। চিঠি পেয়ে ছেলে আনন্দে আত্মহারা। এখানে দাড়ি হবে, এখানে অনেকগুলো দেখছো যে তোমরা দাড়ি হবে। তো সেই দাড়িগুলো এখানে কমা হয়ে গেছে, কারণ অনেক সময় কি হয় ওই ফন্ট গুলো বা যে সিম্বল গুলো আছে অনেক সময় নেয় না, তো এগুলো তোমরা নিজেরা দেখে নিও। তো মোটামুটি আমরা এটাকে 3টে 4টে লাইনে ভাগ করে করে করবো, সো ডোন্ট ওয়ারি, তোমরা তোমাদের মতো সাজিয়ে এটাকে করতে পারো। এবারে দেখো আনন্দে আত্মহারা। তো এখানে হচ্ছে স্ট্যাসি কথাটা লিখতে পারো, অনেকে আবার লিখতে পারো যে একটা হয় না যে খুব সুন্দর ইডিয়ামস আছে, সেটাকে তুমি ইডিয়ামটাকে অ্যাড করে লিখতে পারো, অনেকে অনেক রকম ভাবে লিখতে পারো। তো প্রথমে দেখো একদম বেসিক জিনিস যে একদম এইভাবে লিখলেও একটা নাম্বার পাওয়া যায়, বা আরেকটু তোমার ওই লেখাটাকে ওই সিম্পল লেখাটাকে আরেকটু ইমপ্রুভ করলে কিভাবে নাম্বার পাওয়া যায়। তো একটা সেন্টেন্সকে আমি 2-3 রকম এইভাবে বোঝাবো। যেমনটা হচ্ছে তুমি যে আগের যে পেজে দেখলে যে এরকম আমি পার্টস অফ স্পিচ কে চেঞ্জ করে আমি বিভিন্ন রকমের লেখা করতে পারি, সেরকমই আমার লেখার মধ্যে কিছু এরকম কি ওয়ার্ড কে চেঞ্জ করে বা কিছু নতুন ওয়ার্ড যুক্ত করে আমি আমার লেখাকে কিন্তু একটু ইমপ্রুভ বা অন্য রকম ভাবেও লিখতে পারি। ঠিক আছে, তো চলো এটাকে আমরা ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। তো প্রথমে এটা হয়তো সবার কাছে ভিজিবল, তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো কি আছে, অনেকদিন আগে বাবাকে একবার ভালো করে পড়তে হবে, জিনিসটা ভালো করে পড়ে 2-3 বার পড়ে পড়ে তারপরে হচ্ছে তোমরা এটাকে লিখতে পারো। তো কিছু কিছু যে স্ট্রাকচার আছে বিভিন্ন রকম ভাবে তোমরা এটা গল্পটা পড়ে বুঝতে পারছো এটা পাস্টের ঘটনা, তো পাস্টের হিসাবেই কিন্তু এটাকে তোমাকে লিখতে হবে সেই ফ্লোটাকে বজায় রেখে। এবং বিভিন্ন রকমের সেন্টেন্সও তোমরা পাবে, তো যে চেষ্টা করবে যে যতটা পারো সিম্পল সেন্টেন্সও লিখতে পারো, বা অনেক সময় যদি দরকার হয় বা প্রয়োজন হয় কিছু কনজাংশন প্রয়োগ করে মানে আমরা হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সও লিখতে পারি। তো যেটা আমাদের লেখার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেভাবে লিখতে পারবো। তো যেখানে দেখো কি আছে, অনেকদিন আগে বাবাকে একবার ছোট্ট রবি চিঠি কি করেছিলেন, পাঠিয়েছিল। ছোট্ট রবি চিঠি পাঠিয়েছিল। তাহলে এটা প্রথমে তোমরা লিখবে যে লং এগো, এভাবে তোমরা লিখতে পারো। আমি তোমাদের সিম্পল যে লেখাটা হয় সেটা আগে দিয়ে শুরু করছি, যে তোমরা লিখতে পারো লং এগো, এভাবে তোমরা লিখতে পারো যে লং এগো, কমা দিয়ে লিটল রবি আর ইন ক্যাপিটাল লেটার। সবসময় ভেবো যখনই আমরা কখনো কি পাবো, যখনই হচ্ছে আমরা কোনো প্রপার নাউন পাবো তার প্রথমে যেন আমার অক্ষরটি কিসে থাকে, যেন ক্যাপিটাল লেটারে থাকে। রবি কি হবে, লিটল রবি রোট আ লেটার, পাস্টে হচ্ছে, তো সেভাবেই আমি তোমাদের একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি। রোট আ লেটার, যেটা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করতে ভালোবাসো, টু হিজ ফাদার। এখানে ফুল স্টপ দিতে পারো বা কমা দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। টু হিজ ফাদার বলে তুমি ফুল স্টপ দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, টু হিজ ফাদার, বা কমা দিয়েও লিখতে পারো যে কি বলেছে, যখন বাবা তখন হিমালয় ভ্রমণ করছে। এবার যে দেখো আমি এখানে কি করলাম, যদি আমি কমা দিই, যদি আমি কমা দিই, যেমন এখানে কমা আছে যে বাবা তখন হিমালয় ভ্রমণ করছেন, এবার তিনি তার বাবাকে চিঠি লিখেছেন।
এবার সেই বাবা যিনি হিমালয় ভ্রমণ করছেন, ঠিক আছে, এই তখন তিনি হিমালয় বাবা হিমালয় ওইভাবে লেখার দরকার নেই, তুমি তো একবার বাবা লিখে দিয়েছো না, টু হিজ ফাদার তো লিখে দিয়েছো, এবার যিনি হিমালয় ভ্রমণ করছেন, তো এখানে দেখো আমরা একটা রিলেটিভ প্রোনাউন কে ইউজ করতে পারি, দ্যাট ইজ হু, ঠিক আছে, এবং হু দিয়ে আমরা দেখো এটাকে আমরা একটা মানে কমপ্লেক্স সেন্টেন্স বানিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে লিখছি কি, রোট এ লেটার টু হিজ ফাদার, এবার দেখো হু লিখলাম, তাহলে হু হচ্ছে আমরা এখানে একটা রিলেটিভ প্রোনাউন কে ইউজ করেও কিন্তু এটাকে পুরো দেখো সেন্টেন্সটাকে লিখতে পারি, হু ওয়াজ ট্রাভেলিং, হু ওয়াজ ট্রাভেলিং in Himalayas. Himalayas because this is mountain ranges and সেটা কিন্তু কখনোই হিমালয়া লিখে দিও না, ঠিক আছে, যেমন বাংলায় লেখা আছে হিমালয় ভ্রমণ করছে, তো সেখানে কিন্তু কখনোই হিমালয়া লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে কিন্তু লিখতে হবে হিমালয়াস। এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু ভীষণ ভীষণ কিন্তু কি করে কি, আচ্ছা এখানে দেখো আর্টিকেলও আমাদের লিখতে হবে, এখানে আর্টিকেল একবার লিখে নাও, ইন দা হিমালয়াস, ঠিক আছে, দা আর্টিকেল লিখতে হবে, এখানে নেই, এটাই বোঝাবার জন্য যে আস্তে আস্তে দেখো আমরা কি সুন্দর ডিসকাস করে লেখাতে নিজেদের ভুলগুলো বুঝতে পারবো, যে হিমালয়া যখন লিখছি না, হিমালয়া একদম হিন্দিতে ইংলিশে হিমালয়া হবে তা কিন্তু নয়, হিমালয়াস লিখতে হবে, যেটা আমি তোমাদের আর্টিকেলে পড়িয়েছি যে হিমালয়াস হলে তবেই তুমি দা আর্টিকেল এখানে বসাতে পারছো, বোঝা গেল, হিমালয়াস, তাহলে কিভাবে, ইন দা হিমালয়াস, ঠিক আছে, এবার তুমি বসিয়ে দাও ফুল স্টপ, ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো কি বলেছে, এমন সময় গুজব উঠলো, তাহলে at that time এইভাবে আমরা লিখতে পারি, তাহলে at that time এমন সময় গুজব, গুজবকে আমরা কি বলতে পারি, গুজবকে আমরা বলতে পারি রিউমার, ঠিক আছে, তাহলে এমন সময় গুজব উঠলো হিমালয় পেরিয়ে রুশেরা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে, তো এখানে অনেক সময় যদি রিউমার কথাটা না মনে পড়ে, আমি বলে দিচ্ছি যে যদি ধরো আমার এই গুজবের আমার কথা এক্স্যাক্টলি মনে পড়লো না, তো তুমি তোমার মতো বানিয়ে কিন্তু লিখতে পারো যে at that time people were talking about, মানে কেক ছড়াবে, সেটা মানুষজনই কথাবার্তা বললে তবেই তো সেটা গুজব হয়, তো সেই কারণে যদি সেটাকে মাথায় খাটিয়ে যদি গুজব এক্স্যাক্টলি কথাটা আমার না মনে পড়ে ইংলিশে, তাহলে আমরা কিন্তু লিখতে পারি people were talking about at that time, সেই সময়, ঠিক আছে, people were talking about, ঠিক আছে, এবার কি বলছিল বা কি গুজব উঠলো সেটা তুমি এভাবে লিখে দিতে পারো, এটা একদম সিম্পল সহজ সরল ভাষায় বোঝাচ্ছি, people are talking people were talking about that, কি বলছিল দেখো, যে রুশরা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে, about that the রুশকে ইংলিশে কি বলবো, দ্য রাশিয়ানস, তাই তো, দ্য রাশিয়ানস, রাশিয়ানস মানে মতো যেমন হচ্ছে দ্য ইন্ডিয়ানস লিখতাম, ঠিক আছে, তো যেমন হচ্ছে দ্য ইংলিশ লিখি, তার মানে কি ইংলিশ পিপল, রাশিয়ান লেখা মানে কি রাশিয়ানস পিপল কে ডিনোট করে দিচ্ছে, দ্যাট দ্য রাশিয়ানস, এবার দেখো রুশিয়ারা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে, এটা পাস্টে আক্রমণ করতো, তাহলে কি হবে, উইল, উইল মানে আক্রমণ করবে, আর এটা পাস্ট করে দিলে কি হবে, would, would, ঠিক আছে, পাস্টে, তাহলে দ্য রাশিয়ানস would উইল কে বানিয়ে দেবো would, ঠিক আছে, রাশিয়ান would, এবার তুমি সেভাবে লিখতে পারো যে আক্রমণ করবে, তাহলে দ্য রাশিয়ান কি বলবো, দ্য রাশিয়ানস would come to, মানে ভারতবর্ষে আসবে আক্রমণ করবে, তাহলে would attack, come to না লিখে অ্যাটাক করো, come to, হ্যাঁ, the Russians would attack India, ইন্ডিয়া কিসের মাধ্যমে, অ্যাটাক ইন্ডিয়া বাই ক্রসিং দা হিমালয়াস, ঠিক আছে, মানে হিমালয় অতিক্রম করে বলেছে, তো সেখানে ইন্ডিয়াকে অ্যাটাক করবে বাই ক্রসিং দা হিমালয়াস, এইভাবে লিখে দিতে পারো বাই ক্রসিং দা হিমালয়াস, ঠিক আছে, দেখো হিমালয়াস, তো এই হচ্ছে আমার সিম্পল একটা জিনিস, যদি আমি এটাকে নামাতে চাই বা এই পার্টিকুলার জিনিসটাকে লিখতে চাই, তাহলে আমি এইভাবে লিখতে পারি, তাই তো, যেমন কিভাবে লিখলাম দেখো, লং ago little Ravi wrote a letter to his father who was traveling in the Himalayas, at that time people were talking about that
the Russians would attack India by crossing the Himalayas। ঠিক আছে, দেখো একদম হিমালয় পেরিয়ে রুশরা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে, এটা হচ্ছে আমার সেন্টেন্স হয়ে গেল। এবার 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 চলে এলো আমার ইমপ্রুভমেন্টের পালা বা আমার মাথা খাটাবার পালা, যে আর কিভাবে এটাকে সুন্দরভাবে লেখা যায়। ঠিক আছে, আর সুন্দরভাবে আর কি কি ছোট ছোট ওয়ার্ড যুক্ত করলে আমার লেখাটা সুন্দর হতে পারে। তাহলে কি হবে, ধরো আমি এটা অন্য কালিতে আরেকবার চলো লেখার চেষ্টা করি, এটাকে আরো অন্যরকম ভাবে কিভাবে লেখা যায়। তাহলে পরবর্তী পেজে যাই এবং সেটা একবার করে দেখে নেবো আমরা, তারপর আমরা লেখার চেষ্টা করব। ঠিক আছে, দেখো কি আছে, অনেক দিন আগে বাবাকে একবার, এই যে একবার কথাটা আছে না, তো এই একবারের জন্য না আমি ওয়ান্স কথাটা আনতে পারি। ঠিক আছে, কারণ দেখো একটু আমি সরে দাঁড়াই, দেখো এখানে তোমরা নিজেরাই দেখো কি লেখা আছে, অনেক দিন আগে। তো ভালোভাবে পড়লে দেখো আমি কিন্তু এটাকে অন্যভাবে লিখতে পারি, যে ওয়ান্স আ লং টাইম এগো, অর্থাৎ অনেক দিন আগে বাবাকে একবার, এই কথাটা লেখা আছে, তার জন্য কি লিখছি, ওয়ান্স ওয়ান্স এর পরে কমা দিও, আ লং টাইম আগো। ঠিক আছে, এবার দেখো আমার ওই একবার যে যেহেতু আছে, তাই ওয়ান্স কথাটা আমার কিন্তু এখানে প্রযোজ্য হলো, লিখলে ভালো লাগবে শুনতে। তারপর দেখো লং টাইম এগো, দেখো কি আছে, ছোট রবি চিঠি লিখে পাঠিয়েছিল। ঠিক আছে, ছোট রবি চিঠি লিখে পাঠিয়েছিল। এবার দেখো কাকে পাঠিয়েছিল, কারণ বাবাকেই বুঝতে পারছি, বাবা তখন হিমালয় ভ্রমণ করছে, তার মানে বাবাকে চিঠি লিখে পাঠিয়েছিল। তো সেটাকে আমরা সেম যেমন লিখেছিলাম সেখানেই লিখবো, যে ওয়ান্স আ লং টাইম আগো, তারপর লিটল রবি, কমা দিয়ে লেখো, যেমন ওটা লিখছিলাম সেমই, লিটল রবি wrote a letter। ঠিক আছে, কাকে লিখছিল, এবার একেবারে আমরা সঙ্গে সঙ্গে লিখে দিচ্ছি, টোটাল লেটার টু হিজ ফাদার। ঠিক আছে, এটা আমি কমা দিয়ে দিলাম, কারণ আমি এটাকে যুক্ত করে লেখার চেষ্টা করি যেমনটা এখানে ছিল। দেখো ভালো করে, হ্যাঁ বাবাকে চিঠি লিখলো, লিখে নিয়েছি। এবার দেখো তখন হিমালয় ভ্রমণ করছেন, কে করছেন, না ওনার বাবা করছেন। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে দেখো, যে এই জিনিসটাকেই না, যে আমার লেখা আছে না, যে বাবাকে চিঠি লিখে, আরেকটা জিনিস দেখো, এটা আরেকটা ইম্প্রোভাইজ করা যায়, যে ছোট রবি চিঠি লিখে পাঠিয়েছিল। এবার দেখো লিখিয়েও ছিল এবং পাঠিয়েও ছিল, তো সেটাও যদি আমরা লিখতে পারি তাহলে খুব ভালো হবে। তাহলে এটা একটু মুছে নাও, আমি লিখি যে লিটল রবি রোট, কি বলবো, রোট আ লেটার টু হিজ ফাদার। ঠিক আছে, এটা রাখতে দাও, এবং আমি অ্যান্ড দিয়ে যুক্ত করে দিই, অ্যান্ড সেন্ড ইট টু হিম। ঠিক আছে, এটা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিই আমরা, চলো লেখা হয়ে গেছে যখন এটা রেখে দাও, অ্যান্ড সেন্ড ইট টু হিম করে দাও, কারণ লিখেছিল অ্যান্ড পাঠিয়েছিল, তাহলে অ্যান্ড সেন্ড ইট টু হিম। ভালো করে দেখো কেন করলাম এটা, বুঝতে পেরেছো, কারণ এখানে দেখো কি আছে, চিঠি লিখে পাঠিয়েছিল, লিখেও ছিল এবং পাঠিয়েও ছিল, তাই একটু আমি আরো ডিটেলসে করে দিলাম, যাতে নাম্বার একটু অন্যরকম ভাবে যাতে বোঝা যায় যে সমস্ত কিছুকে আমরা ভালো করে খেয়াল করে লিখে পাঠাচ্ছি। ঠিক আছে, সো রোট এ লেটার টু হিজ ফাদার এন্ড সেন্ট ইট টু হিম, হয়ে গেল। তো দেখো পুরো জিনিসটা কিন্তু আমার পুরো একদম কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার তারপর তুমি লেখো হিজ ফাদার, বাবাটা কার, ওনার, তাহলে হিজ ফাদার, শুধু বাবা ওখানে লেখা আছে বলে আমরাও ফাদার লিখে দিলাম হবে না, হিজ ফাদার, কারণ সেটাকে আমাকে তাহলে কি করতে হবে, একটু মেনশন করতে হবে, বাবা মানে কি, হিজ ফাদার। ঠিক আছে, সো হিজ ফাদার ওয়াজ ট্রাভেলিং ইন দ্য হিমালয়াস। ঠিক আছে, ভালো করে দেখে নাও, আমরা দা লিখছি আর্টিকেল, এবং হিমালয়াস এই কথাটাও লিখতে হবে, এবং সেই সময় দেখো কি বলেছে, সেই সময় যখন সে লিখেছিল। ঠিক আছে, সেই সময় অ্যাট দ্যাট টাইম, ভালো করে দেখে নাও, অ্যাট দ্যাট টাইম মানে সেই সময় গুজব উঠলো। গুজব যদি আমি রিউমার দিয়ে লিখি তাহলে আমার ভালো লাগবে শুনতে, এবং সেইভাবে কিন্তু যদি মনে পড়ে যায় তাহলে ওই পার্টিকুলার ওয়ার্ডটা যদি মনে পড়ে তাহলে সেই অ্যাকর্ডিং লিখবো, না হলে কিন্তু কি করব, না হলে কিন্তু অন্যভাবে লিখবো। ঠিক আছে, তাহলে কি হবে,
at that time a rumor ঠিক আছে, আর রিউমার ঠিক আছে, মানে রিউমার যদি আমার মনে থাকে আমি লিখবো। আর রিউমার কি হয়েছিল দেখো, ছড়িয়ে পড়েছিল, এইভাবে লিখতে পারি যে আর রিউমার স্প্রেড, ঠিক আছে, হ্যাঁ স্প্রেড লিখতে পারি। দেখো কি বলেছে, গুজব উঠেছিল বা এক সময় গুজব উঠলো, মানে গুজব উঠলো মানে কি, গুজব ছড়িয়ে পড়লো, তাহলে সেইভাবে লিখতে পারি। আর রিউমার কি লিখতে পারি, আর রিউমার স্প্রেড, স্প্রেড, আর রিউমার স্প্রেড, পাস্ট স্প্রেডই হবে, স্প্রেড অ্যারাউন্ড। ভালো করে দেখো, আর রিউমার স্প্রেড অ্যারাউন্ড, ওকে, কখন, আর রিউমার স্প্রেড অ্যারাউন্ড দেন, তখন ছড়িয়েছিল, দেখো গুজব উঠলো যখন ভ্রমণ করছিলেন তখন ছড়িয়েছিল হিমালয় পেরিয়ে রুশেরা নাকি ভারতবর্ষ আক্রমণ করবে, মানে which is not confirm, নাকি মানে বলা কি, যেটা রিউমার সেটা তো কখনো কনফার্ম নয়, এটা রিউমার, এটা ছড়িয়েছিল, স্প্রেড অ্যারাউন্ড দেন, তখন ছড়িয়েছিল, দেন হ্যাঁ ভালো করে পড়ে নাও। his father was traveling in the Himalayas at the time, a rumor spread around them, ঠিক আছে, কি ছড়িয়েছিল, এবার আমরা বলবো যে that the Russians, হ্যাঁ ভালো করে দেখো, রাশিয়ানরা করেছিল, তাহলে কি করব, that that the Russians রাশিয়ানস করবে, মানে রাশিয়ান পিপল কে ডিনোট করে দিচ্ছে, বা দ্য রাশিয়ান সোলজার্সও করতে পারো, যারা যদি মনে হয় ম্যাম সোলজার করতে পারি, ইয়েস ইউ ক্যান ডু দ্যাট, ঠিক আছে, রাশিয়ান তখন সোলজার লিখবে, তখন রাশিয়ানস আর লিখে পেলো না। হ্যাঁ এবার এবার একটা জিনিস দেখো, একটা ছোট্ট চেঞ্জ করব, যে উড যদি লিখি আমি লিখতে পারবো, কোনো অসুবিধা নেই, বাট যদি আমি একটু নাকির ওপর জোর দিই, যদি আমি নাকির ওপর জোর দিই তাহলে আমি মাইট কথাটাও লিখতে পারবো, ঠিক আছে, মাইট কথাটাও কিন্তু আমরা লিখতে পারবো, কারণ মে এবং মাইট দুটোই পসিবিলিটি সেন্স আমাকে প্রোভাইড করে বা সম্ভাবনার সেন্স আমাকে প্রোভাইড করে, যেহেতু পাস্টে তাই আমরা প্রেফার করব মাইট কে লেখা, মাইট, হ্যাঁ মাইট অ্যাটাক, তারপর যা যা আছে, ইন্ডিয়া অ্যাটাক করবে ইন্ডিয়াকে, ঠিক আছে, এবার কিসের মাধ্যমে, দেখো কোথা থেকে এসে অ্যাটাক করবে, না হিমালয় পেরিয়ে, ঠিক আছে, তাহলে যা আছে সেটাই লিখবো, বাই ক্রসিং দা হিমালয়স, ঠিক আছে, বাই ক্রসিং দা হিমালয়স, ঠিক আছে, দেখো তাহলে এটা হচ্ছে আমার প্রথমে, একদম ছোটতে যদি কারোর মনে না পড়ে, সেই কিছু টার্মিনোলজি আমার মনে পড়ছে না বা এত কিছু আমি দেখলাম না, তাও যদি তুমি এটা পাস্টে লিখে আসো এবং এইভাবে লিখে আসো, তুমি নাম্বার পাবে। এটাকে আরেকটু ইমপ্রুভ করে, এই যে একবার চিঠি লিখে পাঠিয়েছিল বা হচ্ছে এই নাকি, এগুলোর উপর যদি একটু জোর জোর দিয়ে আমরা করি, তাহলে আমার সেন্টেন্স একটু বড় হবে এবং আমি এইভাবে পুরোটা কভার করতে পারবো, যে রসদ বা যে সেন্স আমাকে এখানে প্রোভাইড করা হয়েছে বাংলা সেন্টেন্সের মাধ্যমে, সেটাই আমি ইংলিশে যখন ট্রান্সলেট করছি সেই জিনিসটা আমি একটু বজায় রাখতে পারবো, যার জন্য হচ্ছে এইভাবে লেখা, ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা প্রেফার করতে পারো লেখাকে, ওকে, বোঝা গেল। চলো এবার তাহলে সেকেন্ড সেন্টেন্সের দিকে এগোই, আমি এটাই বলে দিয়েছিলাম যে একটা সেন্টেন্সকে আমি এরকম দু তিন রকম ভাবে বোঝাবো, তো সেকেন্ড সেন্টেন্স লিখে ফেলি, সেকেন্ড সেন্টেন্স লিখে ফেলি, দেখো কি আছে, তো রবির মায়ের হলো ভারী ভয়, ঠিক আছে, ভয় পাচ্ছে আর কি, তো কর্তা যে হিমালয়ে গেছেন ভয়টা হয়তো বড়দের কাছে বলতে লজ্জা পেয়েছিলেন, কারণ তিনি ভাবছেন যে যেখানে রিউমারটা ছড়িয়েছে, ঠিক আছে, তো সেখানে তিনি ভয় তো পাবেন, কারণ তার কর্তা তো হিমালয়ে গেছেন, হ্যাঁ যেখানে হচ্ছে রিউমার ছড়াচ্ছে, যে সেখান থেকে ইন্ডিয়া আক্রমণ হবে। এবার রবির মায়ের হলো ভারী ভয়কে আমরা কিভাবে বলতে পারি, যে রবির মা ভীষণ ভয় পেয়েছিলেন, তাই তো, তাহলে কি এভাবে লিখবো, রবি's mother was very afraid, এভাবে লিখতে পারি, রবি's
mother was very afraid. afraid লিখতে পারো, অনেকে যদি লিখতে পারো scared, তো scared এর থেকে আমার মনে হয় afraid লেখাটা একটু ফর্মাল টোন তোমাকে বজায় রাখবে, বা scared ও লিখতে পারো। যদি afraid না মনে পড়ে, ঠিক আছে, you can do that, তুমি scared কথাটাও লিখতে পারো, ঠিক আছে। এবার কেন, কারণ দেখো কেন, কারণ কর্তা মশাই যে হিমালয়ে গেছেন, বিকজ। এবার কর্তা মশাই কার, কর্তা মানে কি হাজবেন্ড, তো কার হাজবেন্ড, তারই হাজবেন্ড, তো সেই কারণে কিন্তু কর্তা মশাই এই জিনিসটাকে একটু সেভাবেই লিখতে হবে, বিকজ হার হাজবেন্ড, হ্যাঁ, বিকজ হার হাজবেন্ড, বোঝা গেল। তাহলে এই টোন গুলো একটু বুঝতে হবে যে কখন কার সাথে কি সম্পর্ক বোঝাচ্ছে, তার অ্যাকর্ডিং কিন্তু আমাকে লিখতে হবে। তো কি লিখবো, বিকজ হার হাজবেন্ড ওয়েন্ট টু, কোথায়, হিমালয়ে গেছেন, তাহলে কি হবে, ওয়েন্ট টু দ্য হিমালয়াস। বারবার বলছি হিমালয় লিখে দিও না, হিমালয়াস কিন্তু মাউন্টেন রেঞ্জেস, যে কারণে আমরা হিমালয়াস লিখছি এবং তার সাথে আর্টিকেল দা বসাচ্ছে, যেটা কিন্তু বাংলায় আমরা দেখে বুঝতে পারছি না, বাংলায় আর্টিকেলের কোনো সেরকম ব্যবহার নেই, কিন্তু ইংলিশে যখন সেটাকে ট্রান্সলেট করছো অবশ্যই আর্টিকেলের প্রয়োগটা ঠিকঠাক ভাবে করো, ঠিক আছে। ওয়েন্ট টু দা হিমালয়াস, তাহলে কি হবে, দেখো ভয়টা হয়তো বড়দের কাছে বলতে লজ্জা পেয়েছিলেন, ভয়টা হয়তো, তাহলে হয়তো বোঝাতে গেলে আমরা কি হবে, পারহ্যাপস কথাটা আমরা ইউজ করতে পারি, তাহলে কি লিখবো, পারহ্যাপস she কি হবে, লজ্জা পেয়েছিলেন, তাহলে she felt ashamed, হ্যাঁ, সে লজ্জা পেয়েছিল, পারহ্যাপস she felt ashamed, হ্যাঁ, বড়দের কাছে বলতে লজ্জা পেয়েছিলেন, তাহলে she felt ashamed to express, হ্যাঁ, তার ভয়টা, ঠিক আছে, টু এক্সপ্রেস হার ফিয়ার, তার ভয়টা, তাই জন্য লিখবো কি, হার ফিয়ার টু দা এল্ডার্স, বড়দের কাছে, টু দা এল্ডার্স, ওকে, ফুল স্টপ দিয়ে দিলাম, ঠিক আছে। কার কাছে বলতে ভয় পেয়েছিলেন, টু দা এল্ডার্স, তাই জন্য কি করলেন, দেখো তাই, তাই আছে, তার মানে কি করব, সো, সো দেখো ছোট রবিকে ধরে, হ্যাঁ, তাকে দিয়ে, তো মানে কি ছোট রবিকে ধরে একটা চিঠি লিখেছিলেন, তাহলে কি হবে, সো শি রোট আ লেটার, ঠিক আছে, ছোট রবির নামে, তাহলে সো শি মানে তার হয়ে আর কি, ধরে মানে কি তার হয়ে, সো শি রোট আ লেটার অন বিহাফ অফ, কার, ছোট রবিকে ধরে, তাহলে অন বিহাফ অফ কার, লিটল রবি, ঠিক আছে, লিটল রবি, ওকে। দেখো এইভাবে হচ্ছে আমরা এটাকে লিখে দিতে পারি, ওকে, ঠিক আছে। তাহলে কি হবে, রবি's mother was very afraid, বা তোমরা কেউ যদি পারো যে scared লিখবো সেটাও লিখতে পারো। তারপর কি হবে, কেন না সেই কারণ হিসাবে তুমি বিকজ বলছো, বিকজ her husband went to the Himalayas, perhaps she felt ashamed to express her fear to the elders, বড়দের কাছে বলতে ভয় পাচ্ছিলেন, তো she wrote a letter, মানে লজ্জা পাচ্ছিলেন, so she wrote a letter on behalf of কি, লিটল রবি, ঠিক আছে, কার হয়ে, না লিটল রবির হয়ে, নামটা কি নিয়েছিলেন, লিটল রবি, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা লিখতে পারি, আরো অন্যরকম ভাবেও লিখতে পারি, ধরো লিখলাম রবিস মাদার ওয়াজ ভেরি আফ্রেড, ঠিক আছে, বিকজ, এখানে যদি আরো অন্যভাবেও লেখা যায়, দেখো আমি যদি একটু টেন্সের উপর জোর দিই, তাহলে এখানে একটু মুছে আমি তোমাদের লিখিয়ে দেবো, যে রবিস মাদার ওয়াজ ভেরি আফ্রেড, হ্যাঁ, বিকজ হার হাজবেন্ড, দেখো তার হাজবেন্ড তো আগে হিমালয়ে গেছিল, তাহলে এটা আমি পাস্ট অফ পাস্টের ঘটনা করে আমি লিখে দিতে পারি, বিকজ হার হাজবেন্ড হ্যাড গান টু দা হিমালয়াস, হ্যাড গানও করতে পারো, হ্যাঁ, তো এটা আমি ওয়েন্ট কে আমি করে দিলাম, চলো হ্যাড গান, আমি একটু টেন্স, দেখো এখানে আমার জায়গা নেই বাবা, নাহলে আমি অন্যরকম ভাবে লিখে দেখাতাম এই পার্টিকুলার সেন্টেন্সটা, এখানে আর জায়গা নেই বলে আমি এখানে একটু তোমাদের ইম্প্রোভাইজ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওয়েন্ট এর জায়গায় এটা হচ্ছে আমার নর্মাল সেন্টেন্স, ঠিক আছে। এবার ওয়েন্ট এর জায়গায় আমি কি করতে পারি, যদি আমি হ্যাড গান করে দিই তাহলে আমার আরো সুন্দর হবে বাবা, আমি এখানে কেটেই লিখে দিচ্ছি যাতে তোমরা নিজেরা বুঝতে পারো যে কি এরর আমার এটা, মানে বা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি আমার লেখাটা।
যে ধরো এটা তো পাস্টে, পরে আমি ভয় পাচ্ছি, যখন তিনি ভয় পাচ্ছিলেন তার আগে তার হাজবেন্ড হিমালয়ে চলে গেছিলেন, তাই তো? তো সেই কারণে সেটা পাস্টের ঘটনা, তাই আমরা করতে পারি হ্যাড। ঠিক আছে, তো সেই কারণে আমরা পাস্ট পারফেক্ট এটা লিখলে আমার টেন্সটা বা ভার্বের ফর্মটা ঠিক হলো। ঠিক আছে, তো ওটা হিমালয়। হ্যাঁ, তারপর দেখো পারহ্যাপস শি ফেল্ট ashamed টু এক্সপ্রেস, এভাবে যা আছে। আর ফিয়ার্স টু দ্য এল্ডার্স, খুব ভালোভাবে লিখেছি আমরা, এটা কোনো অসুবিধা নেই। সো শি রোট আ লেটার অন বিহাফ অফ লিটল রবি, হয়ে গেল। তো বাকি যা যা আছে আমাদের সব ঠিক আছে, আমি জাস্ট দেখিয়ে দিলাম যে টেন্সে অর্থাৎ ভার্বের ফর্মটা যদি আমরা এইভাবেও ভাবি, তাহলে কিন্তু আমার এটার থেকে বেস্ট হবে আমি যদি এই ভার্বের ফর্মটা লিখি বা টেন্সকে যদি আমরা এখানে ইমপ্রুভ করি। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা ভেবে লিখতে পারো ওইভাবে, যে লিটল রবির বাবা তো আগে চলে গেছিলেন, তারপর তার মা চিন্তা করছিলেন, দুটোই পাস্টের ঘটনা, বাট একটা একটার আগে ঘটেছে। তো সেই কারণে আমরা হ্যাড গান মানে পাস্ট পারফেক্ট কে প্রেফার করছি ইউজ করা পাস্টের বদলে। অনেকেরই মাথা চলবে যে যেমন ভাবে আমি লিখলাম ওয়েন্ট লিখলেও কোনো অসুবিধা নেই, বাট আমি পরের সেন্টেন্স এবার লিখে দেখাতাম যে এখানে ওয়েন্ট এর বদলে তুমি যদি হ্যাড গান লিখো, তোমার সেন্টেন্স হয়ে যাবে একদমই গ্রামাটিক্যালি কারেক্ট, এখানে কিন্তু নাম্বার ডিডাকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তো এটা একটু মাথায় রেখো। আমার যদি এখানে স্পেস থাকতো আমি আবার লিখে দেখাতাম, বা যেহেতু স্পেস নেই তাই এখানেই কিন্তু আমি একটু রেকটিফাই করে দেখালাম যে এইভাবে করতে পারো। নেক্সট, পরবর্তী চলো সেন্টেন্সের দিকে এগিয়ে যাই। দেখো কি আছে, বাঁ দিকে, ভালো করে দেখো, বাঁ দিকে সেরেস্তা। এবার এটা নিয়ে তোমাদের অনেকের প্রবলেম হতে পারে যে সেরেস্তাটা আমরা কই অ্যাজ ইট ইজ রেখে লিখতে পারি। ইয়েস ইউ ক্যান ডু দ্যাট। যদি তোমার সেরেস্তা আমার যদি মনে না পড়ে, হ্যাঁ, যেটাকে দ্য অফিস অফ স্টেট বলতে পারি, তো সেটা যদি আমার মাথায় না থাকে, তাহলে তুমি সেরেস্তাকে অ্যাজ ইট ইজ দেখো। আমি আগে লিখে দিচ্ছি তোমাদের ভাষাটা বা তোমাদের সিম্পল জিনিসটা। এইভাবে তোমরা লিখতে পারো যে সেরেস্তা ওয়াজ অন লেফট। ঠিক আছে, সেরেস্তা, সেরেস্থা হয়ে গেছে, সেরেস্তা, সেরেস্তা ওয়াজ অন লেফট। এইভাবে তোমরা যদি লেখো, আমি বলে দিচ্ছি যে ওই পার্টিকুলার একটা ওয়ার্ডের জন্য হয়তো তোমাদের কিছু নাম্বার ডিডাক্ট হতে পারে, বাট তুমি যদি এইভাবে সিম্পল ভাবে লেখো নাম্বার মোটামুটি পেয়ে যাবে। তো অ্যাটলিস্ট চেষ্টা করো, তোমার প্রথম যে ইনিশিয়েটিভ হবে যে চেষ্টা করো, তো চেষ্টার মাধ্যমে যে লেখা আমাদের কাছে উঠে আসবে, তাহলে কি হবে, সেরেস্তা অন দ্য লেফট। তারপর লিখবে যে, তারপর কি আছে দেখো, সেখানকার একজন কর্মচারীর সাহায্যে যথাসাধ্য, মানে আগে কর্মচারীদের সাহায্য নেওয়া হয়েছে যে সেখানে কাজ করে, তাহলে লিখতে পারো উইথ দ্য হেল্প অফ ওয়ান অফ দ্য ক্লার্কস, তাই না, উইথ দ্য হেল্প অফ ওয়ান অফ দ্য ক্লার্কস। দেখো ক্লার্কস, ক্লার্কস কেন লিখলাম, বিকজ অফ দিয়ে পজিশন বোঝাচ্ছি, অনেকের মধ্যে একজন, তাই জন্য কি হচ্ছে উইথ দ্য হেল্প অফ ওয়ান অফ দ্য ক্লার্কস, এখানে কিন্তু ক্লার্কস রাখতে হবে, ক্লার্ক করে দিও না। হ্যাঁ, ওয়ান অফ দ্য ক্লাস দেয়ার, মানে সেখানে বলেছে তাই জন্য দেয়ার কথাটা লিখো, দেয়ার, তারপর কমা দিয়ে যা হবে দেখো, কর্মচারীর সাহায্যে যথাসাধ্য সম্বোধন, সম্বোধন শিরোনামা হয়ে গেছে, শিরোনাম হবে এখানে, শিরোনাম দিয়ে চিঠি লেখা হলো, মানে সমস্ত কিছু যা যা থাকে, যে স্যালুটেশন দেওয়া হয়, হ্যাঁ, বা যাই হোক অ্যাড্রেস করা হয়, তো সেগুলো সব লিখতে হবে। ঠিক আছে, তাহলে ওয়ান অফ দ্য মানে ক্লার্কস, দেয়ার, দেয়ার মানে সেখানে, সেখানে কথাটা আমরা লিখলাম। তারপর দেখো চিঠিটা লেখা হয়েছিল, মানে কি এখানে প্যাসিভ সেন্স তোমাকে বজায় রাখতে হবে। সো দ্য লেটার ওয়াজ রিটেন, ঠিক আছে, চিঠিটা লেখা হলো বা লেখা হয়েছিল ধরে নাও, মানে যেহেতু পাস্টের ঘটনা, প্যাসিভ সেন্স বজায় রাখতে হবে, এবং যে কারণে আমরা লিখছি দ্য লেটার ওয়াজ রিটেন। ঠিক আছে, এবার লেটারটা রিটেন কেমন হলো না, প্রপার যা যা জিনিসপত্র লাগবে সেগুলো দিয়ে, যা যা এখানে দেখো লেখা আছে, তাহলে লেখো রিটেন উইথ দ্য বেস্ট স্যালুটেশন, কারণ সম্বোধন লেখা আছে, তাহলে লেখো উইথ দ্য উইথ with the best salutation, হ্যাঁ, শিরোনাম সম্বোধন, স্যালুটেশন অ্যাড্রেস, হ্যাঁ, বেস্ট স্যালুটেশন কমা দিয়ে লিখে দিতে পারো, স্যালুটেশন কমা দিয়ে টাইটেল
হ্যাঁ, টাইটেল দেওয়াটা ঠিক হবে, অ্যাড্রেস না, টাইটেল টাইটেল টাইটেল, অ্যাড্রেস নেই, টাইটেল আছে। সম্বোধন শিরোনাম, সো অ্যাড্রেস, দ্য বেস্ট স্যালুটেশন, কমা দিয়ে টাইটেল, টাইটেলও দিয়েছিল এবং স্যালুটেশনও দিয়েছিল। তারপরে কি বলেছে দেখো, লেখা হলো তার উত্তরে এলো, অ্যান্ড এরকম করে লিখতে দিলে, অ্যান্ড দ্য রিপ্লাই কেম, উত্তরে এলো অ্যান্ড দ্য রিপ্লাই কেম। ঠিক আছে, যদি তুমি এইভাবেও লেখো, যদি আমার এইভাবেও লেখা হয় আমার সেন্টেন্সটা, তাহলেও নাম্বার পাবে, কারণ তুমি চেষ্টা করেছো। এবার হচ্ছে আমার ইমপ্রুভমেন্টের পালা, যে আর কি কি ভাবে এটাকে ইমপ্রুভ করে লেখা যেতে পারে। তাহলে আর কি কি এই পার্টিকুলার যদি সেরেস্তা কথাটা যদি আমরা একটু ভালোভাবে জিনিসপত্র ভেবে লিখি, তাহলে দেখো সুন্দরভাবে লেখাটা হাজির হবে। আমি লিখতে পারি দ্য অফিস অফ দ্য স্টেট, এটা হচ্ছে সেরেস্তার ইংলিশ ফর্ম, তো সেটাই লিখছি দেখো, দ্য অফ দ্য স্টেট, যেখানে জমি জমার এই কাজগুলো করা হয়। এবার সেটা কোথায় অবস্থিত, মানে সেটা বলেছে দেখো বা দিকে অবস্থিত, তো সেটাকে আমরা লিখতে পারি দ্য অফিস অফ দ্য স্টেট ওয়াজ লোকেটেড টু দ্য লেফট। সিচুয়েটেডও লিখতে পারো অনেকে, ওয়াজ লোকেটেড, সিচুয়েটেড হলে ফর্মাল টোন হয়ে যাবে, ওয়াজ লোকেটেড টু দ্য লেফট। ঠিক আছে, এইভাবে লিখতে পারে, ওয়াজ লোকেটেড টু দ্য লেফট উইথ দ্য, দেখো কার সাহায্য নিয়ে, তাহলে অ্যাসিস্ট্যান্স কথাটা লিখতে পারি, যে উইথ দ্য অ্যাসিস্ট্যান্স, সাহায্য নিয়ে, হেল্প না লিখে, দেখো এখানে আমি নর্মাল হেল্প লিখে দিয়েছিলাম, এবার একটু ওয়ার্ড গুলোকে ঘুরিয়ে লিখছি, তার জন্য লিখছি যে উইথ দ্য অ্যাসিস্ট্যান্স, ভালো করে দেখো, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স, অ্যাসিস্ট্যান্স মানেও কিন্তু হেল্পের সেন্সই প্রোভাইড হচ্ছে, অফ অ্যান এমপ্লয়ি, অফ অ্যান এমপ্লয়ি লিখতে পারো, যেখানে যে এখানে কাজ করে, কারণ এখানে দেখো কর্মচারী বলেছে, তুমি ক্লার্কও লিখতে পারো, এমপ্লয়ি লিখতে পারো, আমি জাস্ট বিভিন্ন রকম ওয়ার্ড লিখে লিখে তোমাদের বোঝাচ্ছি, যেটা লিখবে সেটাই তোমার কাছে প্রপার হবে, কোনো অসুবিধা নেই। অফ অ্যান এমপ্লয়ি, দ্য লেটার ওয়াজ, দ্য লেটার ওয়াজ, হ্যাঁ কি বলতে পারি, দেখো কর্মচারীর সাথে যথাসাধ্য যেহেতু বলেছে, হ্যাঁ যথাসাধ্য মানে খুব ভালোভাবে, মানে কেয়ারফুলি বলতে পারি, দ্য লেটার ওয়াজ, দেখো আরো সুন্দরভাবে কেয়ারফুলি কথাটা ইউজ করতে পারি, যাতে করে আমি ওর টোনটা, হ্যাঁ যথাসাধ্য সম্বোধন শিরোনাম দিয়ে লেখা হয়েছে, তো কেয়ারফুলি কথাটা লিখলে আর তো ভালো তোমার দেখো টোনটা বজায় থাকছে। সো ওয়াজ কেয়ারফুলি কি বলতে পারি, রিটেন, রিটেন, ঠিক আছে। তারপরে দেখো কমপ্লিট করা হয়েছিল লেটারটা কিভাবে, না সেখানে সম্বোধন শিরোনাম সেটা দেওয়া হয়েছে, তো সেটাকে লিখতে পারি লেটার ওয়াজ রিটেন, এবং আর কি লিখতে পারি, কমপ্লিট উইথ দ্য প্রপার, কমপ্লিট উইথ দ্য প্রপার স্যালুটেশন, স্যালুটেশন দেওয়া হয়েছিল, তাহলে কমপ্লিট উইথ দ্য প্রপার স্যালুটেশন টাইটেল, এবার অ্যাড্রেস দিলেও দিতে পারি, কোনো অসুবিধা নেই, টাইটেল এন্ড অ্যাড্রেস দিলেই সুবিধা হয়, মানে বুঝতেও সুবিধা হবে, অ্যাড্রেস লিখলে খুব একটা তোমার নাম্বার কেটে দেবে তার কোনো ব্যাপার না, তো অ্যাড্রেসটা আমি এখানে অ্যাডই করে দিলাম, টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি, ঠিক আছে, টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি, দেখো যথাসাধ্য চেষ্টা করা হয়েছে, তো অ্যাবিলিটি কথাটাও অ্যাড করে দিলাম, কেয়ারফুলি লেখা হয়েছিল কারণ এতগুলো সমস্ত কিছু অ্যাড করে দেয়ার অ্যাবিলিটি, তাদের চেষ্টা মতো দেখো সমস্ত কিছু করা হয়েছে, ঠিক আছে, তো এইভাবে দেখো আমরা লিখতে পারি, and address to the best of their ability, ঠিক আছে। বা বা তুমি যে এই পার্টিকুলার জিনিসটা লিখেছো না, যে কেয়ারফুলি রিটেন, এবার তুমি এখান থেকেও জিনিসটা কিন্তু একটু চেঞ্জ করে লিখে দিতে পারো, আমি এখানে ছোট জায়গা আছে, আমি জাস্ট একদম ছোট ছোট করে লিখে দেবো অন্য কালি দিয়ে, যে এইটুকু পোর্শন তুমি নিজেও চেঞ্জ করে নিতে পারো, তারপরে উত্তরও এলো, আমি পরে লিখছি, আগে দেখে নাও, যে এইটুকু জিনিস কিন্তু আমরা
চেঞ্জ করে কিভাবে লিখতে পারি, যে ধরো এটা লিখলাম, তারপর দেখো কমপ্লিট উইথ দ্য প্রপার স্যালুটেশন না লিখেও আমরা লিখতে পারি এনশিওরিং দ্যাট। ঠিক আছে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ছোট ছোট করে লিখে নিচ্ছি। এনশিওরিং দ্যাট, একদম মানে যথাসাধ্য চেষ্টা করা হলো এই পুরো জিনিসটাতে সুন্দরভাবে লেখা যেতে পারে। তো সেই কারণে এনশিওরিং দ্যাট ইট ইনক্লুডেড এভাবে লিখতে পারো, যে ইট ইনক্লুডেড, যাতে এর মধ্যে সবকিছু থাকে। সো ensuring that it included, এবার যা যা তোমার এখানে যা যা জিনিস লেখা আছে সেটা তুমি as it is লিখে দিতে পারো, যে it included the appropriate salutation, হ্যাঁ, the ঠিক আছে, একটু ছোট ছোট করে লিখলাম, তোমরা দেখে নিও যখন তোমরা পাবে, অবশ্যই পিডিএফ বুঝতে পারবে। স্যালুটেশন, তারপরে অ্যান্ড অ্যাড্রেস লিখে দিলাম, টাইটেল না লিখলেও কোনো অসুবিধা নেই, অ্যান্ড অ্যাড্রেস। দেখো এটা এটা প্রপার তোমাকে বুঝিয়ে দেবে যে স্যালুটেশন অ্যান্ড অ্যাড্রেস। ঠিক আছে, এটা লিখে আমরা লিখতে পারি as accurately as possible। এভাবে লিখতে পারি as accurately as possible। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু আমরা পার্টিকুলার ওয়ার্ডটাকে বা সরি সেন্টেন্সটাকে আমরা লিখে দিতে পারি as accurately as possible। and কমা, এবার হচ্ছে and দিয়ে যুক্ত করে আমরা লিখতে পারি and the reply came। ঠিক আছে, তো এইভাবে লিখে দিতে পারো and the reply কি বলবো and the reply came। ঠিক আছে, এখানে যেমন এটা লিখেছিলাম and the reply came, এটাকে তুমি as it is এখানে যুক্ত করে লিখে দিতে পারো। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে হচ্ছে, দেখো আমি দুভাবে রেখে দেওয়ার চেষ্টা করলাম এটাকে। তো এইভাবে আমরা নানা রকম ভাবে আমরা একটা সেন্টেন্সকে কিভাবে লিখতে পারি সেটা কিন্তু নিজেরা চেষ্টা করি। নেক্সট চলে আসো। নেক্সট দেখো আমরা লাস্ট সেন্টেন্সের দিকে এগিয়ে গেছি, যে বাবা লিখলেন and the reply came আমরা বলে দিয়েছি। এবার দেখো কি বলছে, বাবা লিখলেন রবি যেন কোনো ভাবনা না করে। ঠিক আছে, বাবা লিখলেন কি, রবি যেন কোনো ভাবনা না করে। বাবা তো ভাবছেন রবি চিঠি লিখেছে না, তো সেই হিসাবে লিখতে পারো যে যে বাবা লিখলেন। ঠিক আছে, তো বাবা লিখলেন এভাবে লিখতে পারো যে ফাদার রোড, the father wrote, এভাবে লিখতে পারো। এইভাবে লিখতে পারো the father, এটাকে লেখো। এইভাবে তুমি যদি নিজে চেষ্টা করো যে the father wrote, জাস্ট তুমি যেটা বুঝেছো সেইভাবেও যদি লেখো তাহলেও কিন্তু হতে পারে, যে লিখলাম the father wrote Ravi should not think about it, এইভাবে তুমি লিখতে পারো নর্মাল ভাষায়। দেখো আর একটু একটু ওয়ার্ড চেঞ্জ করে আমরা লিখতে পারি about it, এভাবে লিখতে পারো। একদম ইজিটা জিনিসটা দেখে দিচ্ছি, Ravi should not think about it if the Russian come, বা if the Russian came, পাস্টের ঘটনা, তাহলে লিখবো if the Russian came, তা তিনি কি করবেন, রাশিয়ারা এলে তিনি নিজের হাতে তাড়িয়ে দেবেন। এটা তাড়িয়ে হবে, তয় আকার, নিজের হাতে তাড়িয়ে দেবেন। if the Russian came, তাহলে তিনি কি করবেন, he will কি বলবো, throw them out with his own hands। ঠিক আছে, আর তুমি এইভাবে লিখলে with his own hand, চিঠি পেয়ে ছেলে আনন্দে আত্মহারা। ঠিক আছে, with his own hand, the son was কি বলবো, overjoyed to receive the letter। ঠিক আছে, own hands, and the son was overjoyed, আনন্দে আত্মহারা। এবার দেখো এই জিনিসটাই বলছিলাম যে এই পার্টিকুলার জিনিসটাকে না আরো অনেক ভাবে লেখা যায়, যে আনন্দে আত্মহারা, এটাকে আমরা একটা ইডিয়ামও অ্যাড করে লিখতে পারি। the son was overjoyed,
আনন্দে আত্মহারা। তো দ্য সান ওয়াজ ওভারজয়েড, এভাবে তুমি লিখে দিলে টু রিসিভ দ্য লেটার। ঠিক আছে, রিসিভ দ্য লেটার। এটা হচ্ছে তোমার একরকম লেখার ধরন, লেখার জায়গা আছে কিনা না। তাহলে এটাকে আমি ছোট ছোট করে আরেকটা লিখে দিচ্ছি। দেখো এটা হচ্ছে একরকম লেখার ধরন যেটা লিখলে তুমি নাম্বার তো পাবে, ঠিক আছে, কিন্তু অতটাও পাবে না কারণ তুমি একদম স্ট্রেট ফরওয়ার্ড লিখে দিয়েছো। একটু রসদ বজায় করে এটা নাম্বার দেবে বাবা, বাট এটা অ্যাভারেজ নাম্বার হবে। তো একটু যদি এটাকে ভাবনা চিন্তা করে লেখা যায় তাহলে আরো নাম্বারটা কি হবে, আমার একটু ভালো হতে পারে। ঠিক আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি, বা এটা বেটার হবে যে ফাদার রোড, হ্যাঁ ফাদার দিয়ে শুরু করো, ঠিক আছে, বা হিজ ফাদারও দিতে পারো, হিজ ফাদারও দিতে পারো, বা রবিস ফাদারও দিতে পারো। আমি যে এক একটা জিনিস বলে দিচ্ছি, রবিস ফাদারও দিতে পারো, বা শুধু ফাদার দিয়েও শুরু করতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। এই পার্টিকুলার সেন্টেন্সে আমরা তিনটে ইউজ করতে পারি, হিজ ফাদার, রবিস ফাদার, অথবা শুধু ফাদার দিয়েও লিখতে পারো যে ফাদার রোড। ঠিক আছে, এবার কিভাবে লিখেছে ভালো করে বোঝার চেষ্টা করো, যে এখানে কিন্তু রবিকে চিঠি কেন লিখেছিল, রোড, দেখো অ্যাসিওর করার জন্য, তাই না, তো রিঅ্যাসিওরিং। এই কথাটা যদি তুমি লেখো না তাহলে তোমার একটু সেন্টেন্সটা একটু অন্যরকম ভাবে শুনতে লাগবে। ঠিক আছে, তো রিঅ্যাসিওরিংলি, ঠিক আছে, এবং চিন্তা করতে বারণ করা মানে কি, আর্জ করা, আর্জিং। দেখো কিছু কিছু ওয়ার্ড আমি যোগ করছি যার দরুন আমার লেখাটা কি হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু রসদ বজায় করে যদি লেখো, আর্জিং রবি, হ্যাঁ একটু রসদ বজায় করে যদি লেখা যায় না তাহলে সেন্টেন্সটা একটু বেটার হয় বাবা, একটু নাম্বার ভালো গেইন করতে পারবে। সো আর্জিং করছে, রবিকে বলছে চিন্তা করতে না, তাই বলতে পারি আর্জিং রবি নট টু ওয়ারি অ্যাবাউট হিম, আর্জিং রবি নট টু ওয়ারি, চিন্তা করতে বারণ করছে, ওয়ারি অ্যাবাউট হিম, দেখো তার ব্যাপারে চিন্তা করতে বারণ করছে। তাহলে হিজ ফাদার বা রবিস ফাদার বা ফাদার, শুধু ফাদার দিয়ে লিখতে পারো, রোড রিঅ্যাসিওরিংলি আর্জিং রবি নট ওয়ারি অ্যাবাউট হিম। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো, এবার যদি রাশিয়া, এবার তারপর যা আছে, ইফ দ্য রাশিয়ানস কেম, যদি রাশিয়ানসরা আসে তাহলে সেভাবে যেমন আছে সেরকম লিখছি। হ্যাঁ, তাহলে এবার দেখো হি, তিনি কি করবেন, হি উড, করবেন, তার মানে পাস্টে ফিউচার, মানে যে আমরা মডেলস ইউজ করব উইল, করে দেবেন ওখানে করবে বলেছিলেন, তাহলে এখানে হবে পাস্টে, তাহলে উইল হয়ে যাবে উড। এবার দেখো এখানে থ্রো করেছিলাম, তাহলে একটু ফর্মাল ওয়েতে লিখলে আমরা ড্রাইভ কথাটা লিখতে পারি। হ্যাঁ, ড্রাইভ মানেও তাড়িয়ে দেওয়া, ঠিক আছে, তো এই ড্রাইভ কথাটাও দেখো এখানে থ্রো এর জায়গা, তোমরা অনেকে থ্রো এইভাবে লিখে দেবে, থ্রো দেম আউট, তো ড্রাইভ কথাটা লিখলে ড্রাইভের সাথে আমরা আউট কথাটা ইউজ করতে পারি, যেখানে গ্রামাটিক্যালি কারেক্ট হবে, যেটা তোমরা ভাবনা চিন্তা করতে পারো তার থেকে একটু অন্যরকম ভাবে কিভাবে লিখতে পারি, তো সেটাই কিন্তু দেখাচ্ছি, ড্রাইভ দেম আউট আউট উইথ হিজ ওন হ্যান্ডস। ঠিক আছে, নিজের হাতে তাড়িয়ে দেবেন বলেছেন, সো ড্রাইভ দেম আউট উইথ হিজ ওন হ্যান্ড। ওকে, চিঠি পেয়ে ছেলে আনন্দে আত্মহারা, ওন হ্যান্ডস তিনি লিখে দিলেন। এবার দেখো ওভারজয়েড, ওভারজয়েড দিয়ে আমরা শুরু করতে পারি কিন্তু, ঠিক আছে। এবার দেখো যখন আমি ওভারজয়েড লিখছি না, কার উপর, আপন, ওভারজয়েড এর সাথে প্রেপোজিশন বা যেটা ভালো করে বুঝে নাও, গ্রামাটিক্যালি কিন্তু ঠিকঠাক লিখতে হবে। যখন আমি দেখো এই ওভারজয়েড কে কোথায় লিখেছি, এখানে দেখো ওভারজয়েড, দ্য সান ওয়াজ ওভারজয়েড। এবার এখানে দেখো ওভারজয়েড যদি আমি শুরু করি তাহলে ওভারজয়েড এর সাথে আমি কি প্রেপোজিশন ইউজ করব বা কিভাবে আর কিভাবে ওয়ার্ড এর সাথে চেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু দেখতে হবে। ওভারজয়েড প্রেপোজিশন দেখো আপন লিখলাম, এবার যখনই প্রেপোজিশন আপন হয়ে যাবে, প্রেপোজিশনের পরে তার অবজেক্ট হিসাবে আমরা জারেন্ট কে ইউজ করি, তাহলে এখানে কিন্তু রিসিভিং আমরা লিখবো, ঠিক আছে। ওভারজয়েড রিসিভিং, দেখো জারেন্ট আমরা ইউজ করছি প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে, ঠিক আছে। ওভারজয়েড আপন রিসিভিং, এবার কি রিসিভ করেছে সেটা লেখো, দ্য লেটার
দ্য লেটার, এবার 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 দেখো না, কমাটা পরে হবে, কমা আগে বসে গেছে কেন, রিসিভিং দ্য লেটার, এবার এবার দেখো কমা দিয়ে এটা দেখাতে চাইছি যে ছেলে আনন্দে আত্মহারা। এবার দেখো এই আনন্দে আত্মহারাটাকে আরো অন্যভাবে যদি আমি সুন্দরভাবে লিখি, তাহলে রবিকে দিয়ে না একটা নতুন, এই যে তোমাদের বললাম যে এক্সটাসি, এটার মানে কি, মানে হচ্ছে আনন্দকে, বেশি আনন্দকে বোঝাচ্ছে, তাহলে এক্সটাসিক করে দিতে পারি। রবি রবি ওয়াজ এক্সটাসিক। দেখো এইভাবে লিখে দিতে পারি। নানা রকম ভাবে এই পার্টিকুলার ওয়ার্ডটাকে তোমরা লিখতে পারো, সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। ওকে, চলো, তো এই হচ্ছে আমার এই এক পার্টিকুলার লাইন, এই যে রবির ব্যাপারটা নিয়ে যে আনন্দে আত্মভরা, এটাকে আমি এইভাবে যদি না লিখে আরো অন্যভাবে তাকে লেখা যায়, তাহলে আরো কোনোভাবে যদি আমরা ধরো কোনো ইডিয়ামস মানে ইডিয়ামস এর মধ্যে থেকে কোনো কিছু অ্যাড করতে চাইছি, তাহলে আনন্দে আত্মহারা হওয়া মানে কি, যখন আমরা খুব আনন্দে থাকি তখন আমরা আমাদের কিসে থাকি, পাশে থাকি, এইভাবে বুঝিয়েছিলাম। তো সেইভাবেও কিন্তু তোমরা লিখতে পারো। ধরো আমি লিখতে পারো beside himself, হ্যাঁ, তো রিসিভিং দ্য লেটার, এখান থেকে এইভাবেও লিখতে পারো যে রিসিভিং দ্য লেটার, এইটুকু জিনিস দেখাচ্ছে রবি রিসিভিং দ্য লেটার, এটা এটা হলো। তো তারপরে কমা দিয়ে আমি ওই লাইনটা, লাস্ট লাইনটা বোঝাচ্ছি যে রবি, আমরা দু রকম ভাবে লিখছি। দেখো এখানে একবার লিখেছি শুধু ওভার জয়েন্ট দিয়ে ছেড়ে দিয়েছি, এবার এবার একটু অন্যরকম ভাবে গুছিয়ে লিখছি। আর যদি এডিয়াম অ্যাড করে লিখতে চাই তাহলে লিখবো রিসিভিং দ্য লেটার রবি লিখতে পারি, বা সান লিখতে পারো, ঠিক আছে। রিসিভিং দ্য লেটার রবি বা হিজ সান মানে তার ছেলে, হিজ সান মানে বলেছে না ছেলে আনন্দে আত্মহারা, তো ছেলে টার্মটা যদি রাখতে চাও ইউ ক্যান ডু দ্যাট। হিজ সান ওয়াজ বা রবি ওয়াজ বিসাইড, দেখো বিসাইড হিমসেলফ উইথ জয় এভাবেও লিখতে পারি। ভালো করে দেখে নাও, বিসাইড হিমসেলফ কিন্তু একটা ইডিয়ামস, ঠিক আছে, তো সেইভাবে লিখতে পারি উইথ জয়, এভাবে লিখতে পারো। বা আরো যদি অন্যরকম ভাবে নিজের মতো করে লিখতে পারো, আর কি কি ভাবে লিখতে পারো, দেখো যখন আমরা খুব আনন্দে থাকি না, দেখবে যখন আমরা খুব আনন্দে থাকি আমাদের হৃদয়ে ফুলে ওঠে না আনন্দে, হ্যাঁ, তো রবিস হার্ট এভাবে লিখতে পারো। দেখে দিচ্ছি আমি, বা লিখে দিচ্ছি রবিস হার্ট, হ্যাঁ, সোয়েল ফুলে ওঠে। দেখো আমার আনন্দে বুক ফুলে উঠলে এইভাবে আমরা কথা বলি, তো কিভাবে লিখবো, রবিস হার্ট সোয়েলড, এইভাবে লিখতে পারি। কিভাবে, সোয়েলড হলো উইথ প্রাইড এন্ড জয়, একেবারে অ্যাড করে দাও যে গর্বে, বাবা বলেছে তাড়িয়ে দেবে, মানে বাবার উপরে একটা গর্ব হচ্ছে এবং আনন্দ হচ্ছে, এইভাবে ভেবেও লিখতে পারো উইথ প্রাইড এন্ড জয়। দেখো একটা সেন্টেন্সে আমি কত রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লিখলাম, যেহেতু এখানে জায়গার অভাব তাই আমি শুধু এই লাস্টের সেন্টেন্সটা আমি একটু তোমাদের আন্ডারলাইন করে করে দেখালাম যে এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। রবি ওয়াজ এক্সট্যাটিক, এটাও ইউজ করতে পারি, অথবা হচ্ছে রবি বা হিজ সান ওয়াজ বিসাইড হিমসেলফ উইথ জয়, অথবা হচ্ছে রবি's হার্ট swelled with pride, হ্যাঁ, swelled with pride and joy, দুটোই আমরা অ্যাড করতে পারি। বা শুধু যদি মনে হয় ম্যাম শুধু জয় লিখবো, ইউ ক্যান অলসো ডু দ্যাট, তো কোনো অসুবিধা নেই। চেষ্টা করতে হবে যে যেমন আমি তোমাদের ক্লাসের মাঝখানে, যেহেতু একটু সময় কম বুঝতেই পারছো, লেন্দি সেশন যাতে না হয়ে যায়, তো সেই কারণে আমি যতটা পারলাম তোমাদের ক্লাসে লিখে দেখালাম, এইভাবে তোমরাও কিন্তু নিজেরা লিখবে, ঠিক আছে। দেখো এটা যদি আমার সুবিধা হতো আমি বাড়িতে বসেই সুন্দরভাবে ভাবনা চিন্তা করে আমি আরো 3, 4, 5টা করে লাইন লিখে আনতাম, এটা তোমাদের জন্য হেল্পফুল হতো না। কেন হতো না, আমি শুধু এখানে বাংলা লেখা আছে নিচে ইংলিশ লেখা আছে শুধু বলে বলে দিলাম, এটাতে কিন্তু তোমাদের কাছে বোঝাতে আমার অসুবিধা হতো যে নিজের মতো বানিয়ে লিখতে গেলে কি কি জিনিস হতে পারে, বা কি কি জিনিস আমরা নিজেরাও ক্লাসে ভেবে ভেবে জিনিসটাকে লিখতে পারছি, তাই না, আমরা নিজেরা ডিসকাস করে বা ডিসকাশনের মাধ্যমেও কিভাবে একটা ভালো জিনিস বা নতুন একটা ওয়ার্ড আসলো মাথায় লিখে দিলাম, বা যেখানে আমার মনে হলো যে টেন্সের, দেখো এখানে আমরা টেন্স ইমপ্রুভ করতে পারতাম, যেমন আগের সেন্টেন্সে দেখালাম দিস ওয়ান, তো টেন্স কেন ইমপ্রুভ হলো, কিভাবে আর বেটার লিখতে পারি যেখানে গ্রামাটিক্যাল মিস্টেক কম হবে, তো সেগুলো ভাবার একটা সময় থাকে। তো যেমন ধরে ধরে আমি ক্লাসে এরকম লিখে দেখালাম, সেরকমই কিন্তু ধরে ধরে
তোমাদের ক্লাসেও কিন্তু এই সেম জিনিস করানো হবে। যেমন মিসলেনিয়াসের স্টুডেন্টরা যে ক্লাস করছো সেখানেও কিন্তু এই সেমই পদ্ধতিতে চলবে ক্লাস, এবং যারা ক্লার্কশিপের জন্য ক্লাস পেতে চলবে বা পেতে যাবে আগামী দিনে, তো তাদেরও কিন্তু সেমই প্রসিডিউরে করানো হবে। আমার এটা করানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে যাতে করে তোমরাও ভাবো বা ভাবনা চিন্তা করো, বা যখন আমি লেখাচ্ছি নিজেরাও ভাবছো যে হ্যাঁ এইভাবেও কিন্তু ম্যাম এই পার্টিকুলার সেন্টেন্সটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ক্লাস তো আমরা এখানে শেষ করছি, পার্ট 2 অবশ্যই তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। যুক্ত থেকো WBPSC ওয়ালা চ্যানেলের সাথে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো দ্যাটস অল ফর টুডে এন্ড হ্যাভ আ গুড ডে।